কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের দুর্দান্ত একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমার সাথে কলে ছিল সায়ন উত্তরপাড়া থেকে। আজকে আপনারা যে প্যারানর্মাল ঘটনাটি শুনতে চলেছেন সেই ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয়, মাত্র 3 থেকে 4 সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি আপনারা শেষ অবধি শুনুন, শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ঘটনাটির ব্যাপকতা কত দূর। আপনারা কোথা থেকে আজকের ঘটনাটি শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও চলে এসেছে, নতুন পডকাস্ট চলে এসেছে জয়া আসানের সাথে। সেখানে তিনি নিজের লাইফে ঘটে যাওয়া বেশ কয়েকটি সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করেন। সেটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই সেটি চেক আউট করবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং হ্যাঁ, আপনার লাইফেও যদি কোনো রকমের ভৌতিক, অতি প্রাকৃতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সায়ন, কেমন আছো? ভালো আছি কৌস্তভ, তুমি কেমন আছো বলো? ভালো আছি আমি। বিষয়টা যেটা হচ্ছে যে তুমি উত্তরপাড়াতে থাকো অ্যান্ড তুমি আমাকে জানিয়েছিলে যে একটা পার্টিকুলার অকেশনে যাও, আই থিঙ্ক বিয়ে বাড়ি, যদি খুব ভুল না করি। অ্যান্ড সেখানে যাওয়ার পর তোমার জীবন বলো বা তোমার সাথে জড়িত যিনি আছেন তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটে। অ্যান্ড এমন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করো বা এমন কিছু ঘটনার মধ্যে দিয়ে যাও যা তোমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, ইভেন এখনো হয়তো। অ্যান্ড এই যে ঘটনাটা রয়েছে, এই ঘটনার সাথে তারাপীঠের একটা সংযোগ রয়েছে। যে জিনিসটা, যেটাকে তন্ত্রের পীঠস্থান বলা যেতে পারে। আমি আর বেশি কিছু বলছি না, ডাইরেক্ট তোমার কাছে চলে যাব। কি ঘটেছিল সায়ন, একটু ডিটেলসে আমাদের সাথে শেয়ার করো, কি হয়েছিল তোমার সাথে? একদমই। তো কৌস্তভ, আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে, আমার এবং আমার গার্লফ্রেন্ডের দুজনেরই কমন বন্ধু এবং বান্ধবী, তাদের বিয়ে। তো সেটার আমাদের একটা ইনভিটেশন আসে। এটা কবে? এটা আমাদের কাছে ইনভিটেশন আসে হচ্ছে এই ডিসেম্বরের লাস্টের দিকে। 2023? 2023-এ, হ্যাঁ। আমাদের বিয়ের নেমন্তন্নটা ছিল হচ্ছে 22শে জানুয়ারি 2024-এ। আচ্ছা। বিয়ে বাড়ির নেমন্তন্নটা যখন পাই তখন আমাদের মধ্যে কথা হয়, আমার এবং আমার গার্লফ্রেন্ডের মধ্যে, এবং আমরা ঠিক করি যে আমরা যাব। তো এখানে ওই বিয়ে বাড়ির ঘটনাটা বলা শুরু করার আগে, তারও আগে একটা জিনিস হয়, সেটা আমি বলি। একটা স্বপ্ন দেখি আমি, মানে যেদিনকে আমরা রাত্রিবেলা কথাবার্তা বলে ঘুমোই, মানে তুমি আর তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি আর আমার গার্লফ্রেন্ড রাত্রিবেলা কথাবার্তা ঠিক করি যে হ্যাঁ, আমি 22 তারিখ ছুটির অ্যাপ্লাই করবো অ্যান্ড যাবো। আমরা অ্যাসিওর হয়ে যাই। সেই দিনকে ভোর রাতের দিকে আমি একটা স্বপ্ন দেখি, প্রায় 3:30 নাগাদ। আমি স্বপ্নটা দেখে আমার ঘুমটা ভাঙে, এবং কৌস্তভ, আমি এখনো পর্যন্ত এই স্বপ্নটা তোমাকেই প্রথমবার বলছি, কারণ আমি আমার গার্লফ্রেন্ডকেও এটা বলিনি। ওকে, কি দেখেছিল? স্বপ্নটা এরকম ছিল যে, যেরকম ঘুমিয়ে পড়ার তো ঘুমিয়ে পড়েছি, স্বপ্নটা এরকম ছিল যে আমরা পার্টিকুলারলি কোন একটা বিয়ে বাড়িতে গেছি, এবং সেটা একেবারেই আননোন বিয়ে বাড়ি। আননোন বিয়ে বাড়ি ইন দ্য সেন্স, মানে আমরা নিমন্ত্রিত, কিন্তু আমরা ওখানে কাউকে চিনি না, শুধুমাত্র যার বিয়েতে গেছি তাকেই চিনি। ভেবে দেখো কৌস্তভ, আমি পরবর্তীকালে এটা যখন ভাবি তখন ম্যাচ করাতে পারি ঘটনাটা। তোমাকে যখন বলবো তুমি বুঝতে পারবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে?
এবারে স্বপ্নটাতে এরম হয় যে আমরা রাত্রিবেলা ঘুমাই বিয়ে বাড়িতে গিয়ে, এবং পরের দিন রাত্রিবেলা আমার গার্লফ্রেন্ডের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটার পর থেকে আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। স্বপ্নে দেখছো পুরো ব্যাপারটা? স্বপ্নে দেখছি পুরো ব্যাপারটা, আমি ওকে খুঁজে পাচ্ছি না। কি ঘটনা ঘটেছিল? একটা মানে এটা মানুষ না কি আমি জানি না, মানে ওর সাথে একটা শারীরিক অত্যাচার হয় তোমার গার্লফ্রেন্ডের সাথে? আমার গার্লফ্রেন্ড, এটা আমি স্বপ্নে দেখছি, কিন্তু শারীরিক অত্যাচার হয় এবং তারপরে ও খুন হয়। আমার বলতেও খুব মানে বুঝতেই পারছো, যে কোনো মানুষের পক্ষেই যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তাকে নিয়ে বা তার ব্যাপারে বলতে এটা খুবই খারাপ লাগার কথা, খারাপ লাগে, একদমই তাই। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভাঙে। ঘুমটা যখন ভাঙে তখন আমি মোবাইলটা হাতের সামনে থাকে, মোবাইলের সময়টা দেখি প্রায় 3:30 বাজে। আমি পুরো ঘুম ভেঙে আমি পুরো ঘেমে গেছি। তখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে, আমি পুরো ঘেমে গেছি। আমি উঠলাম, উঠে বাথরুমে গেলাম, গিয়ে ফিরে এসে আমি একটু জব করলাম। করে আমি ব্যাপারটাকে, আমি দীক্ষিত তো সেই জন্য আমি জব করলাম, করে আমার গুরুকে জানিয়ে আমি আবার তখন দেখলাম যে আমার যেহেতু অনেকটা দূরে অফিস, আমাকে সকাল সকাল বেরোতে হয়, আমি প্রায় 5:30টায় বেরিয়ে যাই ভোরবেলা। তো আমি আর ঘুমোই না, এবং সারা মোটামুটি যেটুকু সময় জেগে থাকি জব করে, এবং তারপরে ওই একটু তন্দ্রা মতো আসে, কেটে যায়। তোমার কি মন্ত্রে দীক্ষা নেওয়া? বৈষ্ণব মতে না শক্তি মতে? আমার তন্ত্র মতে দীক্ষা নেওয়া। ওকে, মানে যেটাকে শক্তি মন্ত্র বলা যেতে পারে। হ্যাঁ, একদমই তাই। তো তারপরে তো অফিসে যাই এবং সেটা তারপরে ভুলে যাই, এবং সেটা নিয়ে আমি কোনো কথা বলি না, কাউকেই বাড়িতে জানাই না। যথারীতি 22 তারিখ ভোরবেলা আমরা হাওড়া স্টেশন থেকে বাসে করে রওনা হই। জায়গাটা হচ্ছে হিরপাইয়ের পরে কালিকাপুর বলে একটা জায়গা আছে, সেইখানে ঝাঁকড়ার, কালিকাপুরের মধ্যে একটা জায়গা ঝাঁকড়া, সেইখানে ওদের বাড়ি। মানে কোন ডিস্ট্রিক্ট হবে এটা? এটা পূর্ব মেদিনীপুর। মেদিনীপুরের ওখানে। হ্যাঁ। আমরা ভোরবেলায় এখান থেকে হাওড়া থেকে বাসে রওনা হই, এবং বাসে আমরা ঘুমিয়েও নি যথেষ্ট পরিমাণ। ভালো বাস ছিল, ঘুমোতে অসুবিধা হয় না, ঘুমিয়ে টুমিয়ে নি। আমরা প্রায় 11:30 12টা নাগাদ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাই। সেখান থেকে টোটো করে আমরা বাড়ি পৌঁছাই, প্রায় 20 মিনিট মতো লাগে টোটোতে, আর কিছু কিন্তু যায় না ওদের ওই বাস স্ট্যান্ড থেকে। এটা বলছি, এটা কেন বলছি, টোটো লম্বার যে রাস্তাটা, সেটা আমি যে ঘটনাটা ঘটার পরে যেটা হয় সেটা আমি বলবো তখন। আচ্ছা, বেসিক্যালি আমি এবং আমার গার্লফ্রেন্ড দুজনেই খুব এক্সাইটেড। এক তো হচ্ছে ওদের গ্রামের বাড়ি, সেটা নিয়ে আমার অনেকটাই এক্সাইটমেন্ট ছিল, এবং তার আগের দিনকেই, মানে যেদিনকে বিয়ে বাড়ি যাবো তার আগের দিনকে আমরা নতুন মোবাইল কিনি। আরো বেশি এক্সাইটেড যে আমি প্রচুর ফটোগ্রাফি করব, ছবি তুলবো সেটার জন্য। এবং এই মোবাইল ফোনটা মানে একদম ফটোগ্রাফির জন্যই। তুমি জানো মোবাইলটা আমার কি মোবাইল, সেটা তোমাকে বলেছি। যাই হোক, তো এবার আমরা পৌঁছে একটা বাড়ি, বিয়ে বাড়ি, কৌস্তব কেমন হতে পারে, মেয়ের বিয়ে, একটা বিয়ে বাড়ি কিরকম হতে পারে তুমি সকালবেলা যদি পৌঁছাও? মানে তোড়জোড় হচ্ছে, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এরকম হতে পারে, একটা হই হই ব্যাপার থাকবে। ডেফিনেটলি। আমরা যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি মানে মেন এন্ট্রান্সটা দিয়ে ঢুকলাম, ভেতরে ঢোকার পরে আমি দেখলাম অদ্ভুত, মানে একদম ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে একটা বাতাসের মধ্যে, যেটা তোমরা বলো অনেক ক্ষেত্রে যেটা ভারী ভাব, ঠিক আছে, সেরকম একটা ভারী ভাব। আর পুরো বাড়িটা জুড়ে এক রকমের গন্ধ, একটা কিরকম একদম যে পচা দুর্গন্ধ বলবো সেটা নয়, বাট একটা জমাট বাঁধা স্যাঁতস্যাঁতে গন্ধ একটা। আচ্ছা। এবং আমি যখন জুতোটা খুলে মাটিতে পা রাখলাম, সেই সময় আমার ঠিক ভালো ফিল হলো না। আচ্ছা। মানে আমি তোমাকে, মানে তুমি নিশ্চয়ই রিলেট করতে পারবে, এবং যারা এইগুলো ধরনের জিনিসপত্র ফিল করতে পারে তারা রিলেট করতে পারবে যে এক্স্যাক্টলি এরকম একটা হয় অদ্ভুত রকমের।
মানে মোটামুটি বাড়িটা ইজ নট ওয়েলকামিং মি, এটা আমি বুঝতে পারলাম। তবু বন্ধুর বিয়েতে, বান্ধবীর বিয়েতে গেছি, সেই আমি প্রায় জোর করি নিজেকে অনেকটা খুশি করে ভেতরে ঢুকলাম। ওদের বাড়িটা, একটা বাড়িতে যদি তোমার যদি বাড়ি হয়, সেখানে তুমি প্রায় ধরো 10 বছর ধরে বাস করছো, তোমার বাড়ির একটা মেনটেনেন্স হবে। তোমার বাড়ির তুমি কি বাড়িটা আধখানা তৈরি করে রাখবে? না, একদমই না। এবং যেখানে বিয়ে হচ্ছে, বিয়ে হলে তো আমাদের রং ঠং থাকলে আমরা আরো আরেকবার করে রং করি যাতে সুন্দর দেখায় বাড়িটা। প্রস্তাব বাড়িটায় কোনো রং নেই, শুধু সিমেন্ট করা, মানে হয় না সিমেন্ট যে প্লাস্টার করে রেখেছে, ওইটা পর্যন্ত করে রেখে দিস ওই অবস্থাতে। আচ্ছা, ওদের যে পয়সার অভাব তা কিন্তু নয়, ওদের কিন্তু অনেক পয়সা আছে, গ্রামের ওদের অনেক পয়সা আছে, কিন্তু তবু বাড়িটা এইরকম একটা ব্যাপার। ঢুকতেই আমার কিছুটা এগিয়ে গিয়ে মেন একটা করিডোর আছে, বাড়িটা 3 তলা বাড়ি। ঢুকে একটা সিঁড়ি দিয়ে উঠে ঢুকে বেশ খানিকটা লম্বা করিডোর, করিডোরের ডান পাশে 2টো ঘর। এই 2টো ঘরে কেউ থাকে না, জিনিসপত্র, ধানের চাষের জমির জিনিসপত্র কিছু ওখানে রাখা আছে। আমার জাস্ট একবার চোখ পড়লো, পুরো ঘরটা জুড়ে ঝুল, টিমটিমে একটা বাল্ব জ্বলছে, 2টো ঘরই তাই। আচ্ছা, এদিকে কিন্তু বিয়ে হচ্ছে বাড়িতে, বিয়ে হচ্ছে, বাল্ব জ্বলছে, বাল্ব জ্বলছে জাস্ট, আর ঘরটা অন্ধকার। মানে ওদের বাড়িতে কিন্তু আলো ঢোকে না সেভাবে, সব ঘরেই মোটামুটি আলো না জানলে আলো ঢোকে না, ছাদ বাদ দিয়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা যখন পৌঁছালাম, আমরা তখন দেখলাম যে উপরে গায়ে হলুদ হবে, ওদের ছাদেই প্যান্ডেল করে গায়ে হলুদ হচ্ছিল। তো আমরা সোজা মোটামুটি দোতলার একটা, মাঝখানের দোতলায় 4টে ঘর আছে, মাঝখানের ঘরটাতে আমরা ব্যাগপত্র রেখে ওই জামা কাপড় পরেই আমরা চলে গেলাম ছাদে। তো সেখানে মোটামুটি গায়ে হলুদ হলো, অনেকটা বেলা করেই হলো। তারপরে সর্ষে ক্ষেত আছে, ওদের নিজস্ব সর্ষে ক্ষেত আছে, সেখানে ফটোগ্রাফির জন্য গেল, আমরা গেলাম। এবার ওদের বাড়ি থেকে মেয়ে কিন্তু বাড়িতে বিয়ে করছে না, গায়ে হলুদ হচ্ছে ওখানে। আর বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে একটা লজ ওরা ভাড়া করেছে, সেইখানে বিয়ে হবে। ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুজনেই আসবে, সেখানে বিয়ে হবে। তো আমরা এবার ফটোগ্রাফি করে আমরা চলে গেলাম লজে খেতে দুপুরবেলা। এবার পেটে খাওয়ার পরই মনে হচ্ছে যে একটুখানি যদি শুতে পারতাম, যতই হোক বাঙালি, শুতে পারতাম, বেশ ভালোই লাগতো। তো আমি আমার গার্লফ্রেন্ডকে বলছি যে এরকম যদি একটু শোয়ার জায়গা পেতাম, একেই তো বিয়ে বাড়ি, তার মধ্যে শোয়ার জায়গা থাকবে কিনা জানি না, একটু যদি গড়িয়ে নিতে পারতাম অনেক ভালো হতো। এবার যে বান্ধবীর বিয়ে, তার দিদি আমাদের সাথে ফিরছিল। তার দিদি হঠাৎ করেই বলে, আচ্ছা তোমরা চলো, তোমরা তো ক্লান্ত আছো, তোমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। ভালো কথা, আমি তো খুব খুশিই হলাম, যাক ঠিক আছে। তো ওই দোতলার যে মাঝখানের ঘরে আমরা ব্যাগপত্র রেখেছিলাম, সেইখানে দোতলাতে মোটামুটি একদম পেছন দিকটাতে বাড়ির, হ্যাঁ পেছন দিকটাতে একটা ঘর, ওখানে 2টো ঘর পাশাপাশি আছে, একদম শেষের যে ঘরটা সেটা আমাদের দেওয়া হলো। ক্লান্ত ছিলাম কৌস্তব, একেবারেই কি বিছানার চাদর কি আছে, বালিশপত্র কি আছে না আছে, ওসব কিছু না দেখে আমরা মোটামুটি বিছানায়, আমি তো গিয়ে সবার আগে শুয়ে পড়ি। আর এবার যেটা হয় সেটা হচ্ছে, এইখানে একটা ঘটনা ঘটে, হাত পা ধোবো, এই ঘরটার লাগো একটা অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুমে কৌস্তব একটা যদি ধরো বড় সিএফএল লাইট যদি লাগানো থাকে, বড় সিএফএল লাইট, তার উজ্জ্বলতা যথেষ্ট হয়। ওই বাথরুমটাতে সুইচ দিয়েছি, বড় বাল্বটা জ্বলছে, কিন্তু বাথরুমটা অন্ধকার, মানে অন্ধকারটা আলো আধারি। আচ্ছা, অত বড় একটা বাল্ব জ্বলছে, তারপরও আলো আধারি, মনে হচ্ছে যেন সেই পাওয়ার যদি, মানে ওই ভোল্টেজ যদি ডাউন থাকে যেরকম হয়, সেই রকম। ইগনোর করলাম, ঠিক আছে। আমি তারপরে ঘরটায় ঢুকলাম,
ঘরটাতে বিছানার ওপর দিকে ওই আগেকার দিনে যেরকম দুটো পার্টে ভাগ করা জানলা থাকে, সেরকম দুটো পার্টে ভাগ করা জানলা, ওপরটা এবং নিচটা সব কটা পাল্লাই খোলা ছিল। আমরা যে জামা কাপড় পরেছিলাম ওই জামা কাপড় পরেই আমরা জাস্ট শুয়েছি। আর যেহেতু রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন প্রায় বেলা হচ্ছে আস্তে আস্তে, মানে বেলা মানে বিকেলের দিকে যাচ্ছে, রোদটা চলে গেল যখন, চলে যাচ্ছে বলে নিচের জানলাটা বন্ধ করে দিয়েছি। কৌস্তব, ঠিক সূর্যের আলোটা যতক্ষণ ঘরের মধ্যে একটু আদ্র আসছিল, সেটা যখনই চলে গেল না, ঝুপ করে ঠান্ডা নামে না, ঝুপ করে ঘরের টেম্পারেচারটা পুরোটা লো হয়ে গেল। আমি একটা থার্মাল পরে আছি ভেতরে, তার উপরে একটা পাতলা জাস্ট একটা ফুল স্লিভ টি শার্ট পরে আছি, তারপরও আমাকে উপরে একটা গায়ে ব্ল্যাঙ্কেট নিয়েছি, তারপরও শীত করছে। আমরা দুজনে বলা বলি করছি যে হ্যাঁ রে, এত ঠান্ডা লাগছে কেন ঘরটার মধ্যে। অথচ বাইরে যখন বেরোচ্ছি তখন কিন্তু সেই টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার, মানে যেরকম থাকার দরকার সেরকম, পুরো বাড়িটা জুড়ে একরকম টেম্পারেচার, শুধুমাত্র ওই ঘরটাতে টেম্পারেচারটা ওইরকম হঠাৎ ড্রপ করলো। আমি মনে করলাম অনেকক্ষণ ক্লান্ত আছি, হয়তো অনেক সময় হয় না যে শীতকালে তুমি ধরো ভাত ফাত খেলে তারপর একটা ঠান্ডা লাগে, সেটা বলে আমরা দুজন মিলে জাস্ট, আমি শুলাম, ও বসে মোবাইল ঘাঁটছিল। আমি শোয়ার কিছুক্ষণ পরের মধ্যেই ঘুম মানে বেধার ঘুম, অথচ আমি কিন্তু বাসে ঘুমিয়েছি। এবং কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমার যে গার্লফ্রেন্ড, সেও আমার পাশে ঘুমোচ্ছে, দুজনেই ঘুম। আমাদের কিন্তু কেউ ডাকেনি, এটাতে আমরা অবাক হয়েছি। আমাদের ঘুম ভেঙেছে 7টার সময় সন্ধ্যেবেলা। মানে এটা খুবই আনন্যাচুরাল, কারণ বিয়ে বাড়িতে তোমরা যদি যাও তো ডাকবে তো, মানে যখন বর বা বউ বেরোচ্ছে বা এটাই ব্যাপার, আমাদের কেউ ডাকেনি। কেন ডাকেনি সেটা তোমাকে বলবো যখন পুরো ঘটনাটা, তখন তুমি বুঝতে পারবে। 7টার সময় ঘুম ভেঙেছে, আমার তো ঘুম ভাঙছেই না, গার্লফ্রেন্ডের ঘুম ভেঙেছে, আমাকে ঠেলে তুললেই চ বিয়ে বাড়ি যেতে হবে, এবার চ, সবাই মনে হয় বেরিয়ে গেছে। আমার চোখ আমি খুলতে পারছি না, অদ্ভুত নেশার মতো ঘুমাচ্ছি, নেশা হয় যেরকম সেরকম নেশার মতো ঘুমাচ্ছি, মানে আমাকে উঠতে দিচ্ছে না বিছানাটা, এরকম একটা ব্যাপার। একবার উঠলাম, আজ শোয়া হলাম, আবার চোখ পুরো টেনে নেমে আসছে, আবার ঘুমালাম। এরকম করতে করতে আমি প্রায় 7টা 10-15 নাগাদ উঠলাম। তো আমি একটু ওয়াশরুমে গেলাম, ততক্ষণও চেঞ্জ করে ড্রেস করে নিল যাবে বলে, দেন আমি এলাম, এসে আমিও ড্রেস করলাম। এবার যখন এগুলো হচ্ছে, ড্রেস ট্রেস যখন ও করেছে, স্বাভাবিকভাবে ওপরের পাল্লাটা যেহেতু খোলা ছিল, ও ওটাকে বন্ধ করে দিয়েছে এবং পর্দা দিয়ে দিয়েছে একটা, এবং তখন খেয়াল করেনি যে ওটা একটা একটু জাস্ট ফাঁকা হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, যখন ছাদে গেছিলাম তোমাকে বলেছি আমি ফটোগ্রাফি করবো বলে, মেনলি আরো বেশি আমি এক্সাইটেড ছিলাম। তো আমি পুরো বাড়িটার ছাদ দেওয়াতে ন্যাড়া ছাদ, ন্যাড়া মানে পুরো ন্যাড়া ছাদ, ঠিক আছে, এতটুকু বিট নেই কোনো ছাদে। তো আমি বাড়ির চারপাশটা দেখছিলাম ছবি তোলার জন্য। দেখলাম বাড়ির পেছন দিকটাতে একটা মাটির বাড়ি আছে, দোতলা, তাতে অ্যাসবেস্টার দেওয়া। অ্যাসবেস্টারটা মাথায় রাখবে কৌস্তব, অ্যাসবেস্টার দেওয়া। তো ওই কারণের জন্যই ও যখন চেঞ্জ করছিল এবং রেডি হচ্ছিল, তখন ওই জাস্ট জানলাটাকে আবজে দিয়ে পর্দাটা দিয়ে, মানে মোটামুটি একটা পাল্লা পুরোটাই বন্ধ, আর একটা পাল্লাও বন্ধ, একটু স্লাইড ফাঁকা, ওটা জাস্ট ওই হয় না যে একটা জাস্ট চেপে দিয়েছে, তারপর লক না করলে যেটা হয় সেরকম হালকা খোলা, একদম সামান্য। ঠিক আছে, আমরা নিচে নেমে এলাম, শুধুমাত্র যে বান্ধবীর বিয়ে তার মা বাড়িতে উপস্থিত, আর কেউ নেই বাড়িতে। আমরা বেরোলাম, বেরিয়ে ওখান থেকে একটা সামনে টোটো পাওয়া যাচ্ছিল, টোটো করে আমরা চলে গেলাম হচ্ছে। আমাদের কিন্তু কেউ নিতে আসেনি, ওদের কিন্তু নিজস্ব, গ্রামের দিকে গাড়ি হয়তো ছিল না, কিন্তু টোটো ছিল। আমরা কিন্তু ওদের নিজস্ব টোটোতে কিন্তু আসিনি, মানে লজে কিন্তু যাইনি, আমরা কিছুটা এগিয়ে গিয়ে একটা টোটো ভাড়া করে লজ পর্যন্ত যাই। যাদের সাথে বিয়ে বাড়িটা ছিল তাদের সাথে এমনি কথাবার্তা হয়েছিল তোমার? হ্যাঁ, তারা খুবই ওয়েলকাম করলো এবং আমাদের বসতে বললো।
কাকু কাকিমা দুজনেই খুব খুশি, ইভেন বান্ধবী যে সেও খুশি। মানে এটা সকালবেলার কেস? সকালবেলার কেস, হ্যাঁ একদমই সকালবেলার কেস। আচ্ছা, তারপর কি হলো? ঘরে ঢোকার পর থেকে আমাদের কেউ ডাকেও নি, কিছুই না। তো বেরোনোর সময় নর্মালি কাকিমাকে বললাম, কাকিমা বললো হ্যাঁ তোমরা যাও, আমি একটু রাত করে যাব বা কিছু। ইভেন কাকিমা বললেন না যে এরকম। আমাদের কিন্তু যে বান্ধবী যার বিয়ে সে কিন্তু বলেছিল যে টোটো আছে, কিন্তু আমরা সেটা পেলাম না। আমি ডাকাডাকি কিছু করলাম না। আমি ওকে মানে আমার গার্লফ্রেন্ডকে বললাম যে চ সামনে গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো, চ। এবারে লজে পৌঁছালাম, আমি দেখলাম যেটা খেয়াল করে, আমি এত ফাঁকা বিয়ে বাড়ি কোনোদিন দেখিনি। কেন? লোকজনের সংখ্যা খুব কম, খুব কম। আচ্ছা, ওরা একটা বড় লজ বুক করেছে, আরো বেশি খাঁ খাঁ করছে বিয়ে বাড়িটা, এবং গান বাজছে না, সানাই বাজছে না, কিচ্ছু না, নিরস টাইপের, পুরো নিরস টাইপের একদম। মানে অদ্ভুত যে বিষণ্ণতাটা আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফিল করেছিলাম, সেই বিষণ্ণতাটা এখানে শুধুমাত্র পার্থক্য এটাই যেখানে আলো একটু জ্বলছে, লাইট টাইট দিয়েছে, হ্যালোজেন ট্যালোজেন লাগিয়েছে, এগুলো করেছে। কোনো গান বাজছে না, মানুষের হই হই নেই, কিচ্ছু নেই। যাই হোক, তো আমার যে বান্ধবী তাকে তার সাথে মানে যার বিয়েতে গেছিলাম আমরা গেলাম, তার সাথে কথাবার্তা বললাম, জানতে পারলাম রাত্রিবেলা 10টায় লগ্ন। আচ্ছা, আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে দেখ আমাকে কিন্তু পরের দিন হচ্ছে 23rd jan ছুটি আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে একটু রেস্ট নিয়ে আমাকে পরের দিন কিন্তু অফিস যেতে হবে। তো ও বললো হ্যাঁ আমরা বেশি রাত করবো না, বেরিয়ে যাব। ঠিক আছে, এইখানে একটা কথা, মানে তোমরা কি রাতেই ফেরার প্ল্যান করছিলে বাড়িতে? না না, রাতে আমরা ওই লজ থেকে বাড়িতে ফিরবো, লজে আমরা, হ্যাঁ হ্যাঁ, দেন সকালবেলা বাড়িতে মানে যাদের যে বান্ধবীর বিয়ে তার বাড়িতে ফিরবো রাত্রিবেলা, দেন ওই বাড়ি থেকে সকালবেলা আমরা বেরিয়ে যাব আমাদের কলকাতার উদ্দেশ্যে। বুঝতে পারছি, তারপর কি হলো? এইখানে আমি আমার বান্ধবীর মানে বান্ধবী মানে হচ্ছে যার বিয়ে, আমি কিন্তু ছবি তুলছিলাম তার অনেকগুলো, ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, ছবি তুলছি। আর নতুন ফোন হলে যা হয় আর কি। তো যাই হোক, ছবি টবি তুলছি। আমার একবার যেটা হলো, ওখানে দেখলাম ওর মা ততক্ষণে এসে গেছে। ওর মা এসে ওকে খুব বকাবকি করছে, কি হলো হঠাৎ বিয়ের দিনকে কিছুক্ষণ পরেই বিয়েতে বসবে মেয়ে, এরকম বকাবকি করছে কেন? তো আমার যে গার্লফ্রেন্ড সে গিয়ে গেছে, গিয়ে বলছে কি হয়েছে কাকিমা কিছু। আমি একটু ডিস্টেন্সেই আছি, বোঝার চেষ্টা করছি ব্যাপারটা। তো জানতে পারলাম যেটা, যে ওর কাছে ওই যার বিয়ে তার কাছে একটা কিছু ওই কাজল লতা কিছু একটা বলে এরকম, সেইটা ও বাড়িতে ফেলে রেখে চলে এসেছিল। তোর মা বলছে যে তোকে এটা বলেছি আজকের দিনে বিশেষ করে এটাকে হাতছাড়া করবি না, তুই জানিস না কি হতে পারে, তুই আগে দেখিসনি কি হয়, এরকম করে ওকে বেশ খানিক বকছে। আগে দেখিসনি? হ্যাঁ একদম। আচ্ছা, এবার সত্যি কথা বলতে কৌস্তব, এই কথাগুলোতে আমি তখন অত পাত্তা দিইনি। আমার কাছে এটাই মনে হচ্ছে এত বকাবকি করার কি আছে, খুবই সামান্য ব্যাপার, হতেই পারে, ফেলে রেখে চলে এসছে, কি আছে। একটু অস্বাভাবিক লাগলো, কিন্তু ঠিক আছে, তাও ঠিক আছে। বর এলো প্রায় 9:45 নাগাদ, 10টায় বিয়ে শুরু হলো। আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বলছি, শোন ভাই, আমি অনেক সময় আমরা দুজনকে ভাই বলে সম্বোধন করি, শোন ভাই এরকম আমরা কিন্তু খেয়ে দেবো, চ এরপরে কিন্তু খাবার পাওয়া যাবে না বা কিছু, মানে এরকম একটা ইয়ার কি মারছি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ব্যাপার যে তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িটায়। মানে বড় তোমাদের বন্ধু মোটামুটি? হ্যাঁ বড় বন্ধু। আমি আমার গার্লফ্রেন্ডকে বলছি যে ভাই চল খেয়ে নি। তোমার গার্লফ্রেন্ড বলছে না একটু দেখি দাঁড়া। এবং যেহেতু মেয়ের বাড়ির দিকের, এটা মেয়ে যখন বিয়ে করে বুঝতাম, তার আশপাশে তার বোন বা দিদি বা কেউ না কেউ তো থাকে আর সবসময় করার জন্য। লজ্জা বস্ত্র ধরার জন্য আমার গার্লফ্রেন্ডকেই গিয়ে ধরতে হয়েছে, কেউ ওর আশপাশে আসছে না, রীতিমতো দূরে দাঁড়িয়ে, দূর থেকে ওকে প্রেজেন্ট আছে, দূর থেকে দাঁড়িয়ে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ব্যাপার। হ্যাঁ,
যাই হোক ঠিক আছে। এবং বরের বাড়ি থেকেও, ধরো তোমার বিয়ে, তুমি বিয়ে করতে যাচ্ছ, তুমি তোমার বন্ধুদের নিয়ে তো যাবে, বন্ধুরা তো থাকবে অবশ্যই। আমি যতদূর দেখেছি, যা জানি, যে বরের সাথে একজন গার্জিয়ান থাকে, বরকর্তা কেউ নেই, শুধুমাত্র ওর বন্ধুরাই আছে, আর কেউ নেই। ঠিক আছে, এত ফাঁকা বিয়ে বাড়ি আমি জীবনে কোনোদিন দেখিনি কৌস্তব। আর যেখানে এত মানে বড় লজ বুক করে এত কিছু করে হই হই করে হচ্ছে, মানে ওই দেশের খরচা প্রচুর হয়েছে, দেখে তো বুঝতে পারা যায় সেটা হয়েছে। কিন্তু কোনো লোকজন ওই চারপাশে পার্টিসিপেট করছে না, যে যার নিজের মতো সাইড করে এক একটা গ্রুপ করে বসে আছে। ঠিক আছে, আমরা দুজনে আমি তো ছবি তুলছি, তো সিঁদুর দান হলো প্রায়, তখন বাজে হচ্ছে না, সিঁদুর দান হয়নি, তার আগে 11:30 নাগাদ যে যার বিয়ে তার পিসে মশাই এসে বলে, এই তোমরা খেয়ে নাও, তোমরা খাওনি কিছু। আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি, ক্যাটারিং এর লোকেরা বাড়ি যাবে, ওদের সাথে বসে আমরা খেতে বসেছি। তো আমি আমার গার্লফ্রেন্ডকে একটু মানে আমি রেগেই গেছিলাম, বললাম এই জন্য বলছিলাম তাড়াতাড়ি কর, এখানকার গ্রামের লোকজন তাড়াতাড়ি খেয়ে সব বাড়ি চলে যায়। যাই হোক, মোটামুটি কিছু একটা খুবই সামান্য পরিমাণ খেলাম, কারণ অনেকক্ষণ খিদে পেয়েছিল। ও ওই বান্ধবীর বিয়ে দেখবে বলে বসে আছে। আমার এই খিদে পেতে খিদেটা মোটামুটি গেছে মোড়ে। অল্পই খেলাম, খেয়ে তারপরে নিচে নেমে গেলাম। নিচে নামার সঙ্গে সঙ্গে ওপরের খাওয়ার ব্যবস্থা ছিল, দোতলায় বিয়ে হচ্ছে এবং নিচের তলায় কয়েকজন লোকজন আছে এবং রান্না বান্নাও হচ্ছে। 3 তলা থেকে দোতলায় নামলাম, আমি বললাম, শোন, হয়ে গেছে তো মোটামুটি, এবার তো সিঁদুর দান হবে আর বাকি সবকিছু জানি, এরপরে কি না কি হবে, বাড়ি চ, ঘুমাবো। ও বললো, না, সিঁদুর দানটা দেখে যাও। ঠিক আছে, চলো তাই করবো। 12:26 সিঁদুর দান হলো। আচ্ছা, আমরা ওই সময়, আমি তখন বেশ জোর দিয়ে বললাম, এবার বাড়ি যেতেই হবে, 12:26 বাজে, এবার যেতেই হবে ভাই। কারণ আমার মাথায় তো ঘুরছে এটা, যে ঘরটায় দুপুরবেলায় শুয়েছি, সেই ঘরটা যদি পাওয়া যায় ফাঁকা, একটু ভালো করে ঘুমানো যাবে। বিয়ে বাড়ির মধ্যে কি হয়, জায়গা পাওয়া যায় না শোয়ার, ঠিক আছে। আর আমার সত্যি কথা বলতে, আমার একটুখানি মানে ওই লোকজনের মাঝখানে শুতে একটু অসুবিধা আছে, ঠিক কমফোর্টেবলি শুতে পারি না। যাই হোক, ঠিক আছে। তো আমরা ওই বান্ধবীর মাকে বললাম, আচ্ছা, এইখানে ছোট্ট একটা কথা বলে রাখি, একটা ছবি আমি তোমাকে পাঠাবো, তুমি যদি চাও আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি। ওর একটা ছবি ক্লিক করেছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইটে, সিঁদুর দিয়েছে, তারপরে ছবিটা আমি যতবার দেখেছি কৌস্তব, আমার একবারের জন্য ন্যাচারাল মনে হয়নি ছবিটা। এবং ওর যে মুখ এতক্ষণ ধরে দেখছিলাম, আর ঠিক ওই সময় ওই হাসিটার মধ্যে না অদ্ভুত একটা মানে পৈশাচিক বললে ভুল, মানে একটা মানে কিরকম একটা টাইপের যেন হাসিটা নর্মাল নয় কৌস্তব। ফটোটা পাঠিও আমাকে, আমি দেখবো। আমি তোমাকে নিশ্চয়ই পাঠাবো। আমি তোমাকে এমনি সময়ের ফটোটাও পাঠাবো, ওই সময়ের ফটোটাও পাঠাবো। ওই ছবিগুলো আমি মোবাইলে, আমার ফোনেই আছে, আমি গার্লফ্রেন্ডের ফোন থেকেও ডিলিট করিয়েছি ওগুলোকে। কেন ডিলিট করিয়েছি বলছি, আসছি। এরপরে কি হয়, কথা বলতে চাও? এবার আমি ওর মাকে বলি, আমরা দুজন মিলেই কাকিমাকে গিয়ে বলি, কাকিমা আমরা বাড়ি যাচ্ছি। এবার বলতো, হ্যাঁ, তোমরা যদি লজে উপরে থাকতে চাও সেটাও করতে পারো, বা ওখানেও যেতে পারো। দেখলাম যে লজে থাকলে বাসর রাত জায়গা থাকার ব্যাপার আছে, দরকার নেই। আমি বললাম, বাড়ি যাবো। বললো, হ্যাঁ ঠিক আছে, যাও বাড়ি যাও। আমার বিশেষ করে ভুল হয়েছিল কৌস্তব, বাড়ি যাওয়াটা। আমি মাথাতেই আসেনি আমার একবারের জন্য যে আমি একটা গ্রামে গেছি 12:26, সেটা আমাদের এখানকার উত্তরপাড়া, কলকাতা এইসব জায়গার মতো নয়। বিয়ে বাড়িটা থেকে বাইরে বেরোলো। আচ্ছা, তুমি বলো, তোমার বাড়িতে যদি আমি যাই, কারণ তুমি যদি আমার বাড়িতে আসো, তোমার এলাকাটা তো আমার এলাকা, বা তোমার এলাকা সেটা তো আমরা ভালো করে চিনবো ডেফিনেটলি। এবং যখন তুমি যদি দেখো যে আমি এবং আমার গার্লফ্রেন্ড সঙ্গে একটা মেয়েকে নিয়ে ওই রাত্রিবেলা ওরম ভাবে একা একা বেরিয়ে আসছি, বাড়ি যাব, তুমি সঙ্গে কাউকে
পাঠাবে বা নিজে এগিয়ে আসবে, তো হ্যাঁ ডেফিনেটলি ওসব কিছুই হয়নি আমাদের সাথে। মানে গা ছাড়া একটা ব্যাপার আছে যেটা একদমই তাই, একদমই তাই। আন্তরিকতাটা নেই। আন্তরিকতা কিন্তু সকালে ছিল কৌস্তব, আন্তরিকতাটা হঠাৎ করে কমতে থাকছে। মানে কেন হচ্ছে সেটা লাস্টে একদম আমার কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবারে আমরা বেরোলাম, ঠিক লজটুকু আলো, জাস্ট ক্রস করে এগিয়েছি কৌস্তব, আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। পুরো অন্ধকার, পিচ ডার্ক, আকাশে চাঁদ নেই, একটা লালচে মতো আকাশ হয়ে আছে। আর গ্রামের দিকে তো অদ্ভুত ধোঁয়া 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 পুরো রাস্তাটা। আর এমনিতেই শীতকাল, আমরা হাঁটা শুরু করলাম। টোটো পাওনি? ডেফিনেটলি টোটো তো এক কুকুর পর্যন্ত নেই রাস্তাতে। একটা রাস্তাতে কুকুর তো থাকবে, একটা কুকুর নেই। মানে মনে হলো যে ওইখান থেকে আমার এখনো অবস্থা, এখনো পর্যন্ত আমি ওই রাতটা মনে করতে পারছি, আমার এখনো ট্রাস্ট মি আমার গায়ে পুরো কাটা দিচ্ছে এখনো। তো হাঁটছি, কেন জানি না আমার কিছুক্ষণ পর থেকে মনে হচ্ছে আমাদের পেছনে কেউ আছে, কেউ ফলো করছে, কেউ ফলো করছে। এবং সেটা কোনো মানুষ নয়। মানুষ হলে পায়ের আওয়াজ পাওয়া যাবে। আর আমি 2-3 বার পেছন ফিরে তাকিয়েছি, কেউ ছিল না। কন্টিনিউয়াসলি বুঝতে পারছি কিছু একটা আমাদের চারপাশে জাস্ট ঘোরাঘুরি করছে এবং আমাদের সঙ্গে আছে, সঙ্গে আসছে পেছন পেছন। নর্মালি রাস্তায় যখন আমি আমার গার্লফ্রেন্ড হাঁটি, আমি চেষ্টা করি ওকে বাঁ দিকে রাখার, ও আমার ডান দিকে ছিল। এবং আমি হাঁটতে হাঁটতে আমি কিন্তু জব করছি মনে মনে, কারণ আমার ঠিক ব্যাপারটা ভালো লাগছে না। আমি ওকে বললাম যে তোর চুলটাকে তুই, ও শাড়ি পরেছিল, বললাম ওটা ঘোমটা দিয়ে ভালো করে ঢেকে নে চুলটা। আমার গার্লফ্রেন্ডের একটা ব্যাপার আছে, সবকিছু তাদের কেন প্রশ্ন করে। আমি বললাম দেখ, এটা গ্রামে আমাদের একই তো, এতটা রাত্রে একা একা বেরোনো ঠিক হয়নি, কত রকমের লোক থাকে সঙ্গে, তুই আছিস, আমি একা থাকলেও না হয় একরকম ছিল। তো যেটা বলছি সেটা কর, এখানে অনেক রকমের। এই কথাটা আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে গেল যে এখানে গ্রামের দিকে তো তান্ত্রিক তান্ত্রিক অনেক রকমের লোকজন অনেক নোংরা ধরনের কাজকর্ম করে, তো যেটা বলছি সেটা কর, চ। তখন কিন্তু ও আমার ডান দিকে আছে। এবার আমি এটা বলতে বলতে একটুখানি জাস্ট মানে কয়েকটা স্টেপ এগিয়ে গেছি, ও আমার পেছনে। আমি কিন্তু এটা বলার পরে কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার ব্রেন, মানে আমার কল্পনা বা আমার ভাবনা চিন্তাটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে যেন একটা কিছুর মধ্যে, মানে একটা হয় না যে একটা সম্মোহিতর মতো মনে হচ্ছে একটা। আমি জানি আমাকে বাড়িটায় পৌঁছতে হবে, আমাকে যেতে হবে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অত রাত্রি আসছি, সবকিছুই আমি জানি, কিন্তু মাঝে মাঝে আমি একটুখানি হারিয়ে যাচ্ছি, খেয়াল হারিয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তো সেরকমই একটা মুহূর্তে আমি দেখলাম আমি কিছুটা ওর থেকে এগিয়ে এসেছি, যেটা কিন্তু কখনো হয় না, আর এরকম সিচুয়েশনে আমি কখনোই করি না। আমি দেখলাম ওর থেকে কয়েক পা এগিয়ে গেছি, হঠাৎ সন্দীপ ফেরাতে আমি জাস্ট পেছন দিকে তাকালাম। কৌস্তব, আমার মনে হলো আমার গার্লফ্রেন্ডের পাশ থেকে একটা কিছু সরে গেল। আমি দেখলাম স্পষ্ট কিছু একটা আবছা মতো কিছু একটা সরে গেল, এবং সেটা ধোঁয়াটে, কালো জমাট মাথা ধোঁয়া একটা। আমি আমার গার্লফ্রেন্ডকে কিচ্ছু বললাম না, আমি শুধু বললাম যে তুই আমার বাঁদিকে আয়, চুলটা বেঁধে নে, মানে ভালো করে ঘোমটাটা দিয়ে নে, আর হাতটা ধর, চ, আর কোনো কথা বলবি না। ও যে কিছু ফিল করেছে এটা আমাকে সারা রাস্তা বলেনি। আচ্ছা আচ্ছা, এটা আমি বাড়িতে ঢোকার পরে জানতে পারছি। আচ্ছা, রাস্তাটা বলেছিলাম কৌস্তব 10 মিনিটের রাস্তা হাঁটা। আমি বারবার ঘড়ি দেখছিলাম, আমাদের ওইখানে পৌঁছতে সময় লেগেছে 25 মিনিট।
15 মিনিটস এক্সট্রা। কোনোদিন হয় একটা লম্বা স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা, কোনো পথ বা কিছু ছিল? কিচ্ছু ছিল না কৌস্তব, একদম সোজা রাস্তা, একদম গ্রামের যে ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে যে পাকা রাস্তা করে দেয় সেরকম সোজা রাস্তা ছিল, কোনো গলি নেই, কিচ্ছু নেই। লজটাও রাস্তার উপরে, ওদের বাড়িটাও রাস্তার উপরে, 10 মিনিটের সোজা রাস্তা। আমরা কিন্তু যথেষ্ট জোরে পা চালাচ্ছিলাম, রাস্তা শেষ হচ্ছে না বুঝতে, হেঁটেই যাচ্ছি প্রাণপণে জব করতে করতে। আমি বাড়িটার কাছে পৌঁছে, ওই সময় বাড়িটা দেখে না কৌস্তব, তোমার মনে, আচ্ছা বিয়ে বাড়িতে কিরম ধরনের আলো লাগায় কৌস্তব? উজ্জ্বল, মানে হলুদ, পিঙ্ক, এরকম টাইপের। মানে কালী পুজোর শেষ রাতে, কালী পুজো সারা রাত ঠাকুর দেখতে বেরিয়েছো তুমি কখনো? বেরিয়েছি। শেষ রাতে বাড়ির মধ্যে, মানে পাড়ার বাড়িগুলোতে দেখবে একটা টিমটিমে আলো জ্বলে না, ওই লাল নীল এগুলো, টুনিগুলো, ওইরকম লাইট লাগিয়েছে। দেখেই আমার বুকটা ছ্যাদ করে উঠেছে, সেটা কি বাড়ি দেখছে। বাড়িটা না পুরো, মানে কি বলবো, মানে বাড়িটা পুরো দেখেই মনে হবে যে বাড়িটা তোমাকে জাস্ট গিলে খেতে চাইছে। ভাইবটা ভালো না, একদম আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। পুরো মানে পুরো বাড়িটাই পুরো একটা অদ্ভুত ভৌতিক একটা, মানে কিরকম অন্ধকারাচ্ছন্ন, মানে আরো বেশি অন্ধকার। ছাদের দিকে তাকালাম, একে তো কুয়াশা, ধোঁয়া, মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এরকম টাইপের। যাই হোক, নক করলাম, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। বাড়িতে ছিল হচ্ছে ওর ছোট মামা, মানে যার বিয়ে তার ছোট মামা ছিল বাড়িতে। আরো অনেকে, সবাই কিন্তু বিয়ে বাড়ি থেকে চলে এসছে, পরবর্তীকালে জানতে পেরেছি সবাই কিন্তু ওরা 10টার মধ্যে সবাই বাড়ি চলে এসছে। আমরা শুধু পড়েছিলাম, আর মেয়ের বাবা মা ভাই এরা ছিল, আর কেউ নেই কিন্তু। আর পিসেমশাই ছিল মেয়ের, আর সবাই কিন্তু বাড়ি চলে এসছে। তোমরা কি বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা দুজনেই গেছিল? হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছিল যে সবাইকে ইনভাইট করা হয়েছে, গেছি শুধু আমরা। আসলে ব্যাপারটা তা ছিল না, বলি বুঝতে পারবে। ওকে। আমি ভেতরে ঢুকেই বললাম, আমার গার্লফ্রেন্ডকে বললাম, ভাই ওই ঘরটা ফাঁকা আছে কিনা দেখ। তো তাড়াতাড়ি করে দোতলায় গেলাম, একটু ওর ছোট মামার সাথে, মানে যার বিয়ে হচ্ছে তার ছোট মামার সাথে কথাবার্তা বলছিলাম, বলে বললো হ্যাঁ তোমরা শুয়ে পড়ো যাও। আমরা কিন্তু রাস্তাটা দিয়ে এসছি রাত্রিবেলা, ঠান্ডা লাগছিল, যথেষ্ট ঠান্ডা লাগছিল। ও আমাকে জাস্ট ফোন করে, ওপর থেকে ফোন করে বললো আর গল্প করতে হবে না, উপরে উঠে আয়, ঘরটা ফাঁকা আছে, চলে আয়। আমি খুশি হয়েছিলাম কৌস্তব, আরাম করে ঘুমোতে পারবো মানে। এটা যে কি হবে, কি হতে চলেছে আমি তো জানতাম না। তাহলে আমি মনে হয় ওদের বাড়িতে, মানে সবার মাঝখানে বসে থাকতাম, তাও ভালো। যাই হোক, গেলাম ঘরটায়, ঘরটায় দুটো বাল্ব, ঠিক আছে, কোনো টিউবলাইট নেই, কিছু নেই, দুটো বাল্ব জাস্ট লাগানো, এবং ওইরকম বড় সিএফএল বাল্ব লাগানো, আর একটা ছোট সিএফএল বাল্ব লাগানো। বড় সিএফএল বাল্বের আলোতেও যা আলো হচ্ছে, ছোট সিএফএল বাল্বের আলোতেও তাই আলো হচ্ছে। বাথরুমেও ওরমই অন্ধকার। জামা কাপড় ছাড়লাম, ফ্রেশ হলাম, বিছানায় আমি শুয়েছি, ও পাশে বসে এবার আমরা ছবি দেখছি। রাত্রি তখন বাজে হচ্ছে প্রায় 1:45 বাজে, কারণ আমরা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে সবকিছু করে সময় লেগেছে, 1:45 তখন বাজে। আমরা ছবি দেখছি, ছবিগুলো তুললাম, ছবিগুলো দেখবো, এবং আমরা কিন্তু ওই ছবিটা নিয়ে দুজনে মিলে কথা বলছি যে এই ছবিটায় দেখতো কিরকম একটা লাগছে ওকে। সিঁদুরদানের ছবিটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে নিয়েছিলাম, ওইটা। ও বলছে এখন বন্ধ করে সব ছবি রাত্রিবেলা, ওরও কিন্তু হচ্ছে। এবার তখন ও আমাকে বলছে ভাই এই যে রাস্তা দিয়ে আসছিলাম, তুই কিছু ফিল করেছিস? আমি ইচ্ছা করেই বলেছিলাম যে না, কেন, কি ফিল করুন, এটা ছিল একটুখানি বেশি লম্বা রাস্তা ছিল আর কি। ও বলছে আমার না ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস, আমি মানে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে যেরকম হয় আমি সেরকম বারবার পেয়েছি। তারপর যখন তোর বাঁদিকে আমি গেলাম, তুই আমার হাতটা ধরলি,
তখন আমার কিন্তু ওইটা আর তখন ফিল হয়নি, কিন্তু সারা রাস্তা আমি ভয় পেয়েছি প্রচুর। আমি যেটা দেখতে পেয়েছি আমি ওকে কিছুই বলিনি। আমি বললাম ঠিক আছে ছাড়, এসব বাদ দে, আমার দিকে অনেক কিছু থাকে, বাদ দে, ছাড়, ঘুমাবো চ। আর কয়েকটা ছবি দেখি। হ্যাঁ ঠিক আছে দেখ কিছু। এবার স্বাভাবিকভাবে স্ট্যাটাসে দেবো, সেই জন্য সেটার জন্য ছবি টবি একে অপরকে সেন্ড করছি। আমরা কিন্তু এবার ঘুমাবো এরকম একটা প্ল্যান করছি, ছবি টবি দেখছি, এবার ঘুমাবো। আমার গার্লফ্রেন্ডের, ও কিন্তু আমার পাশে আধ শোয়া, আমি পুরো শোয়া, আমার পাশে আধ শোয়া, দুজন মিলে একই মোবাইলে ছবি দেখছি। এবারে ও হঠাৎ কি মনে হয়েছে, ওর জল তেষ্টা পেয়েছে, উঠে জল খেতে গেছে। ঠিক আছে, জলটা বিছানার মধ্যেই রাখা ছিল, বোতলটা নিয়েই আমরা শুয়েছিলাম। এবারে ও এবার জলটা খেয়ে, আমি কিন্তু মোবাইলে ছবি দেখছি, ভালো করে দেখ শোনো ব্যাপারটা, আমি মোবাইলে ছবি দেখছি, ও জলটা খেতে উঠলো, ও জাস্ট আমাকে বলল যে ভাই এখানে জানলায় কেউ একটা ছিল। জানলায় কেউ একটা ছিল? হ্যাঁ। তোমরা দোতলায় ছিলে? মানে আমরা দোতলায় ছিলাম, দোতলায় যে ঘরটায় ছিলাম সেই ঘরে, যেই বলেছিলাম না একটা জানলা কিছুটা খোলা আছে, সেই জানলাটা দেখেছো? সেই জানলাটাতে, এবং জানলাটা খোলা আছে মানে যেহেতু উপরের জানলা, ওটা এতটাই কম ফাঁকা। আমার গার্লফ্রেন্ড কি করেছে, ওর কিছু একটা ফিল হয়েছে, কেউ একটা দেখছে বা কিছু একটা ফিল হয়েছে, এবং সেটা অনেকক্ষণ ধরে ফিল হয়েছে। ও আচমকাই মাথাটা নিচু করে দেখেছে। আচ্ছা আচ্ছা। দেখে ও দেখতে পেয়েছে কিছু একটা জাস্ট সরে গেল, জাস্ট ধোয়ার মতো কিছুটা সরে গেল। ও আমাকে কিন্তু, এটা কিন্তু পরবর্তীকালের কথা, আমাকে ও যেটা বললো তখন সেই মুহূর্তে জানলায় কেউ একটা ছিল। আমি বললাম যে কি বলছিস, কে ছিল? ও কিন্তু এটা বলতে বলতে জানলাটা হাত দিয়ে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমি বিছানায় শুয়ে, আমি তো ক্যাশ, আমি বলছি কি বলছিস তুই এসব কথা, জানলায় কেউ একটা ছিল, ওখানে দাঁড়ানোর জায়গা নেই, কারণ বাড়িটা আধখানা তৈরি, কার্নিস নেই, ওপরে যে সানসেট গুলো হয় সেটা নেই, কিচ্ছু নেই, ওখানে দাঁড়ানোরই কোনো জায়গা নেই, কি করে দাঁড়াবে? আর যদি দাঁড়িয়েও থাকে, এই যে তুই দেখতে পেলি, আমি কিন্তু ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে কিচ্ছু নেই ওখানে, তুই ভুল দেখেছিস। ও বলছে ভাই আমি এখানে কিন্তু সন্ধ্যেবেলা ড্রেস চেঞ্জ করেছি, ওখানে যদি কেউ কি তাহলে ভিডিও করলো, কেউ কি এরকম ধরনের কোনো বদমাইশি করলো, এইসব আমরা, ও কিন্তু এইসব বলছে, মানে ওই অ্যাঙ্গেল থেকে ভাবছে, ওই অ্যাঙ্গেল থেকে ভাবছে। এবং আমিও তখন ওই অ্যাঙ্গেল থেকেই ভাবছি, যদিও বা কেউ অ্যাসবেস্টারে উঠে দাঁড়ালে, যদিও বা দাঁড়ায়, যদি তাহলে তো সে তো ও দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে তো সরে যাবে, যে সরে গেল অ্যাসবেস্টারে একটা আওয়াজ হবে, সে নেমে যাবে হেঁটে বা কিচ্ছু হয়নি কৌস্তব। আমি ওকে বলছি যে এসব কিচ্ছু না, ভুলভাল বলছি, কিচ্ছু হয়নি রে ভাই, কিচ্ছু না, এসব কোনো চাপ নিচ্ছিস তুই বেকার, এমনি ভয় পেয়েছিস, চাপ নিচ্ছিস, কিচ্ছু হয়নি, এখানে সব রেকর্ডিং কি বলছিস তুই ভুলভাল কথা, দেখে তো দোতলা এরকম হয় না। এইটা বলতে বলতে তবুও আমি এবার উঠে বিছানা থেকে এক সাইড দিয়ে নেবে জানলাটার দিকে যাব, নেমেছি, নেমে এগিয়েছি, কৌস্তব একটা অদ্ভুত রকমের গলার আওয়াজ জানলাটার কাছে। গলার আওয়াজ? হ্যাঁ, একটা কেউ জানলার একদম কাছে, মুখটা একদম কাছে নিয়ে এসে কেউ যদি স্বগতোক্তি করে, সেটা শর্টটা যদি একটু বেশি হয়। কিরকম গলার আওয়াজটা হচ্ছে একটা গম্ভীর গলা, কিন্তু অথচ একটা মেয়ে যদি গম্ভীর গলা করে কথা বলে, যেরকম অনেক মেয়ের হয় না যে গম্ভীর একটা গলার আওয়াজ, সেইরকম একটা গলার আওয়াজ। এবং কথাটা যেটা বললো কৌস্তব, ওকে নিয়ে নেব, তুই চলে যা, মানে এখানে এসব চলবে না, আমি নিয়েই নেব, নাইস টু মিট ইউ। ঠিক 5 থেকে 7 মিনিট এইটা বললো। তুমি স্পষ্ট শুনতে পেয়েছো এটা? আমরা দুজনেই শুনতে পেয়েছি কৌস্তব। আমার গার্লফ্রেন্ড জানলার একদম কাছে, কারণ ও উপরের জানলাটা বন্ধ করেছে, জানলার কাছে বসছিল, আমি বিছানা থেকে নেমে জানলার কাছে এগোচ্ছি জানলাটা খুলবো বলে,
লাস্টে এটাও শুনতে পেয়েছো যে বলেছে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, এক্স্যাক্টলি। কৌস্তব বলছে ওকে নিয়ে নেবো, তুই চলে যা, ওকে নিয়ে নেবো। মানে আপন মনে যদি এরকম ভাবে বিড়বিড় করে, আপন মনে বিড়বিড় করছে। কৌস্তব আমার সারা গায়ে এখনো কাটা দিচ্ছে, আমি রীতিমতো ভয়েসটা ফিল করতে পারছি। আরে তুমি বললে আমার গায়ে কাঁটা দিচ্ছ এখন, আমি দেখতে পাচ্ছি হাতে আমার। যাই হোক, তারপর কি হলো? এবারে আমরা না, আমার গলা দিয়ে না, মানে মানুষের কি বেরোয়, মানুষের তো গলা দিয়ে এটা বেরোয় যে কে বা কিছু। আমি ভাবো ওই রাত্রিবেলা ও দেখতে পেয়েছে কিছু একটা, আমাকে ও বলছে, আমি ওকে কনভিন্স করছি যে ওখানে কেউ থাকতে পারে না ভাই। সেই সময় এরকম একটা প্রমাণ, মানে কেউ একটা প্রমাণ দিয়ে দিচ্ছে মনে হচ্ছে, এবং সে রীতিমতো থ্রেট করছে একটা। তুমি ওখানে 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে পুরো ব্যাপারটা শুনেছো? হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়ে শুনেছি পুরো ব্যাপারটা। মানে আমি চলতে পারিনি, আমি না আটকে গেছি, জানলার দিকে এগোচ্ছিলাম, আমি ওর দিকে তাকিয়ে আটকে গেছি, ও আমার দিকে তাকিয়ে আটকে গেছে। কথাটা শেষ হয়ে গেছে, তারও 10 থেকে 20 সেকেন্ড আমরা জাস্ট চুপ। দুজনেই শুনতে পেয়েছো কথাটা? দুজনেই শুনতে পেয়েছি, নড়তে পারছিলাম না কৌস্তব। 10 থেকে 20 সেকেন্ড পরে আমার গলা দিয়ে শুধু এই আওয়াজটা বেরোলো, মানে গলা ফলা শুকিয়ে গেছে পুরো আমার। আবার বুঝতে পারছি আমার গলার বেস ভয়েস আছে, তো আমার না গলা দিয়ে একটা হালকা একটা আওয়াজ বেরোলো খালি, এটা কি হলো ভাই? তারপরে আমি এবার যথেষ্ট চেষ্টা করে, মনে একটা সাহস সঞ্চয় করে, নাম করে আমি এবার জোর করে জানলাটাকে দিয়েছি খুলে দিয়েছো জানলাটাকে, উপরের জানলাটাকে খুলে দিয়েছি। খুলে হাতের সামনে বোতল ছিল, জল ঢেলে দিয়েছি, যদি কোনো মানুষ থাকে কিছু থাকে। আমি তখনও ভাবছি কোনো মানুষ, ভাবো তুমি আমাকে, আমি তখনও ভাবছি কোনো মানুষ, কারণ আমার মাথাতে এটা খেলছেই, অন্য কিছু খেলেইনি তখন। আর যখন এই কথাটা শুনি, প্রতিটা রোমকূপ যদি খাড়া হয়ে যায় তোমার, এবং মানে শিরদাঁড়া দিয়ে যদি একটা ঠান্ডা স্রোত বয়ে যায় যেরকম লাগে, সেই রকম ফিল হয়েছে। জানলাটা খুলেছি, জল ফেলেছি, জল ফেলার সঙ্গে সঙ্গে একটা খসখস খসখস আওয়াজ, মানে শুকনো পাতার উপর দিয়ে গেলে যেরকম আওয়াজ হয় না, ওইরকম একটা আওয়াজ। আর কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই। এবার আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছি, ভাই তুই কি দেখেছিস? এবার আমি কিন্তু ওর কথা বিশ্বাস করেছি যে ওখানে ও দেখেছে কিছু একটা। ভাই তুই কি দেখেছিস বল? বলছে, দেখ আমি তোর পাশে শুয়ে আধশোয়া হয়ে দেখছি, আমার কিন্তু মন পড়ে আছে জানলার দিকে। মানে আমার মনে হচ্ছে জানলার দিকে নয়, মানে আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ দেখছে। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে। ঘরে বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। কারণ ইভেন আমি যখন জামা কাপড় চেঞ্জ করছিলি, যখন ওয়াশরুমে ছিলিস, তখনও মনে হচ্ছিল কেউ একজন দেখছে। এটা আমার একটা অস্বস্তি ফিল হচ্ছে আমার কন্টিনিউয়াসলি। এবার সেটা যখন মাথার মধ্যে রয়েছে, তোর পাশে শুয়ে আমি যখন দেখছি, আমি কিন্তু জল তেষ্টা পাইনি। আমি কিন্তু জলটা জাস্ট কায়দা করে উঠে জলটা নিয়েছি, নিয়ে আমি জানলাটা নিচ দিয়ে উঁকি মেরে তাকিয়েছি। সায়ন, আমি দেখেছি স্পষ্ট, কারণ তার আগে আমি দেখেছি ওই জানলার পেছন দিকে গাছ আছে, সেখানে গাছ ফাছ এগুলো আছে। আমি শুধু দেখলাম পুরো জানলাটার ওই যেটুকু জায়গাটা দেখা যাচ্ছে না, একটা কালো পুটলি মতো, কালো জমাট বাঁধা অন্ধকার মতো। আমি ওকে জিজ্ঞেস করছি, কোনো মানুষের মাথা দেখেছিস? কারণ শেপ তো বুঝতে পারা যায় একটা, না যে গোল মাথা, বা একটা কোনো মানুষ মাথা হলে তো একটা অন্যরকম হবে। আমি দেখলাম একটা কালো জমাট বাঁধা পুটলি যা সরে গেল ওখান থেকে। এসব কথাবার্তা বলে আমি এবার বললাম যে না, আমাকে এবার আমার মানে কেন জানি না রাগ, মানে ভয় পেলে দেখবে মানুষ অনেক রেগেও যায়, মানে অনেকটা বেশি, মানে তার মানে ওই কি বলে ওটাকে, অ্যাড্রিনালিন রাশ হয়। আমি কিন্তু এবার সেরকম অবস্থা হয়েছে। আমি এবার আমার মাথায় চলছে যে আমি এবার এটা শেষ দেখে ছাড়বো, কি হয়েছে এটা। কারণ যদি কোনো মানুষ হয়ে থাকে, তাহলে ওখানে ভিডিও বা ধরনের কোনো কুমতলব নিয়ে এসে থাকে, আমি সেটা নিয়েও বলবো, সেটারও শেষ দেখে ছাড়বো। যেটাই হয়ে থাক সেটা শেষ দেখে ছাড়বো। আমি ভাবো ওই অবস্থাতে আমি ওকে রেখে দিয়ে রাগের মাথায় আমি নিচে নেমে এসেছি একতলায়।
নেমে এসে আমি যাকে হাতের সামনে পেয়েছি, একজন ওই বারান্দায় শুয়েছিলেন বয়স্ক করে ভদ্রলোক, খুব বেশি বয়স না। আমি ওনাকে ডেকেছি, রীতিমতো মশারি থেকে তুলেছি, মানে মশারি টশারি সরিয়ে আমি রীতিমতো মশারির ভেতর ঢুকে গিয়ে আমি হাত দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে তুলে বলেছি, আপনি এক্ষুনি ওপরে আসুন। উনি তো ধর্মই উঠেছেন ঘুম থেকে, উঠে ওপরে এসছে। আমার গার্লফ্রেন্ড দেখছি সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে, ও ঘরে বসছে না আর। ঠিক আছে, আমি ওনাকে বলছি, একটু একটু রাগ করেই বললাম যে কি ব্যাপার, এখানে এরকম আমরা দেখতে পেলাম, এখানে একজন ছিল। উনি না পুরো ব্যাপারটা শুনলেন, মন দিয়ে শুনলেন। হ্যালো, শুনছি আমি, বলো। পুরো ব্যাপারটা উনি মন দিয়ে শুনলেন। শোনার পরে উনি জাস্ট তাচ্ছিল্য করে বললেন, হ্যাঁ এখানে কিছু হতেই পারে না, কত আমি এখানে শুয়েছি, কিচ্ছু হয় না। আর আপনি আসুন, ভেতরে আসুন, আপনি ঘরটার ভেতরে আসুন, দেখুন জানলাতে। বললো, না ঘরে আমি ঢুকবো না, ঠিক আছে আমি এখানটা দাঁড়িয়ে শুনছি, অসুবিধা নেই। কেন, আপনি ভেতরে আসুন না। বলছে, না তোমরা এখানে শুয়েছিলে, দরকার নেই, ঠিক আছে তোমরা একটা কাজ করো, তোমরা অন্য ঘরে যাও। কেন? তখন বলছে, না তোমরা এমনি না, কিছু না, মানে তোমরা ভয় পেয়েছো, স্বপ্ন টপ্ন দেখছিলে। দেখুন কাকু, আমরা স্বপ্ন দেখছিলাম না, দুজন মিলে একই স্বপ্ন একই সাথে দেখা সম্ভব না। আমি তোমাকে সত্যি বলছি, এরকম ছিল এখানে কিছু একটা। না, এবার আমার গার্লফ্রেন্ড দেখছে, ও তো ভয় পেয়েছে প্রচন্ড, এরকম যখন ইগনোর করে দিচ্ছে, ও না অসহায়ের মতো কাঁদতে শুরু করে দিয়েছে। এবং আমি বুঝতে পারছি যে আমাদের কথা বিশ্বাস করছে না কেউ, মানে ওই ভদ্রলোক বিশ্বাস করছেন। উনি আবার ওই যে ইয়ে ছিল, ছোট মামা ছিল, তাকে আবার ফোন করে ডাকলো, সেও এলো। আমার গার্লফ্রেন্ড কাঁদছে হাওয়াও করে। আমি ওকে জাস্ট মানে হাক করে, সাইড হাক করে বললাম, কাঁদিস না, চাপ নিস না, ঠিক আছে দাঁড়া দেখছি। আমি এবার মাথায় আমার রাগ চলে গেছে। আমি বললাম যে আপনি যে ভদ্রলোক, ওনাকে বললাম, বয়স্ক ভদ্রলোক, তাকে আমি বললাম আপনি এখানে থাকুন, আমি দেখবো নিচে গিয়ে এবং ওপরে যে ওখানে কোনো লোক ছিল কিনা, কারণ ওরা বারবার করে বলছে এখানে দাঁড়ানোর মতো জায়গাই নেই, কেউ থাকতেই পারবে না। আর বেশ 2-3 বার একটা কথা বলেছে যে তোমরা এখানে শুয়ে না, তোমরা অন্য ঘরে শো, অন্য ঘরে শো, এটা বলেছে। যাই হোক, আমি এবার টর্চটা নিয়ে ছোট মামাকে সঙ্গে করে নিচে বাড়ির পেছন দিকে, সে যে বলেছিলাম একটা দোতলা মাটির বাড়ি আছে, ওই বাড়িটা আর এই বাড়িটার মাঝখানে সরু একটা জায়গা, দুটো বাড়ির মাঝখানে যেরকম জায়গা থাকে না সরু, সেরকম সরু জায়গা। আমি গোটা ভেতরে ঢুকলাম। যখন ঢুকছি, ও ছোট মামা আমাকে বলছে বারবার করে যে এই তুমি চলে এসো এখান থেকে, মানে আমাকে ওখানে কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না। আমি কিন্তু যখন টর্চ নিয়ে ওখানে গেছি, গলিটার ভেতর ঢুকেছি, দেখেছি, আমার কিন্তু কিছু ফিল হয়নি কৌস্তব। আমি চলে এসেছি, ছাদে গেলাম। ছাদের জাস্ট দরজাটা খুললো, এগেন ওই ঢোকার সময় এরকম একটা অদ্ভুত বোটকা গন্ধ পেয়েছিলাম, একটা ওই রকম গন্ধ আবার। আমি এবং ওরা আমাকে, এবং ওই ছোট মামা আমাকে ছাদেও বেশিক্ষণ দাঁড়াতে দিল না, বললো ঠিক আছে তোমরা অন্য ঘরে যাও, অন্য ঘরে যাও বলে নিচে নেমে এলো। আমি দেখলাম ছাদে গিয়ে, তাও আমি ছিলাম, ছাদে গিয়েছিলাম, উনি কিন্তু ছাদে উঠলেন না। আমি একাই ছাদের ভেতরটা ঢুকলাম, মানে ছাদটায় গেলাম, নিচটা উঁকি মারলাম, দেখলাম সত্যি দাঁড়ানোর এতটুকু জায়গা নেই। একটা বাড়িতে বিট থাকে তো প্রত্যেকটা ফ্লোরে বাইরের দিকে, সেই বিটটা পর্যন্ত নেই যে কেউ দাঁড়াবে। যথারীতি আমরা ঘরে ফিরে এলাম। ছোট মামা এবং ওই যে বয়স্ক ভদ্রলোক কেউই ঘরের ভেতর ঢুকছে না। ভালো করে এটা দেখো বাস্তব, ঘরের ভেতর কেউ ঢুকছে না, সবাই ঘরের বাইরে আছে দাঁড়িয়ে। আমি বললাম ঠিক আছে আপনারা যান, আমি দেখছি। আমি এবার সঙ্গে সঙ্গে যার বিয়ে তাকে ফোন করেছি, মানে গার্লফ্রেন্ডকে বললাম তুই তাকে ফোন কর। করার সঙ্গে সঙ্গে ও বললো ঠিক আছে, আমি এক্ষুনি মা বাবাকে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। ওই ছোট মামা আর ওই বয়স্ক ভদ্রলোক তারা কিন্তু নিচে চলে গেল। ইভেন কৌস্তব, আমি ওদের হাত পা গুলো, মানে ছোট মামার হাত পাও দেখছিলাম যে উনি কিছু এখন তখন আমার কিন্তু কাউকেই বিশ্বাস হচ্ছে না আর, এরকম একটা ঘটনা ঘটার পরে। আমি কিন্তু ওনাকেও ভালো করে অবজার্ভ করছি যে হয়তো বেয়ে উঠেছে, জামা কাপড়ে দাগ থাকবে বা কিছুই নেই, কিন্তু ভাবো আমার মানে কিরকম মাথার অবস্থা তখন।
এবারে ওনাদেরকে যেতে বললাম, আমি দরজাটা বন্ধ করলাম করে এবার বিছানায় বসে আমি বুঝতে পারছি, ঠিক দরজাটা বন্ধ করেছি, পাওয়ার ভোল্টেজটা আরো লো হয়ে গেল, মানে ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার গার্লফ্রেন্ডের হাতটা ধরে আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম। তোমার মনে হচ্ছে যে এটা কোনো প্যারানর্মাল কিছু? এইবার আমার মনে হচ্ছে যে এটা কোনো মানুষ নয়, এটা অন্য কিছু। সেই যে বলেছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা কিছু দেখতে পেয়েছি, আমার খালি এবার মনে হচ্ছে যে এটা অন্য কিছু। কারণ আমি এই যে নিচে গেছি, ছাদে গেছি, আমি কোনো কনক্লুশনে পৌঁছে যাইনি যে কোনো মানুষ বা কিছু। আমি জাস্ট দেখতে গেছি কি ব্যাপারটা আমাকে জানতে হবে, এরকম একটা ব্যাপার নিয়ে আমি গেছি। ভোল্টেজটা লো হয়ে গেল, অন্ধকার। আমি বুঝতে পারছি যে এবার গন্ডগোল আছে কিছু একটা। আমি আমার পৈতেটা হাতের মধ্যে নিলাম, নিয়ে আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম। যে দরজাটা লাগিয়েছিলাম সেই দরজার পেছন দিকে একটা আংটা লাগানো। আংটা লাগালে? আংটা লাগানো ছিল, আচ্ছা, যাতে আমার ব্লেজারটা ঝোলানো ছিল। ঠিক আছে। আমি বিছানায় বসে আমি আমার গার্লফ্রেন্ড হাত ধরে আমি হনুমান চালিসা পাঠ করছি চোখ বন্ধ করে। যতক্ষণ পাঠ করেছি কৌস্তব, জানলার কাছে কোনো হাওয়া নেই, কিছু নেই, কিন্তু বারবার কিছু একটা সজোরে আসছে আর যাচ্ছে। ওকে। মানে বাইরে একটা তাণ্ডব হচ্ছে, কিন্তু কোনো হাওয়া নেই, কিছু নেই। হাওয়া হলে তো গাছ আছে, সেটার পাতা নড়লে একটা আওয়াজ হবে বা কিছু, কোনো আওয়াজ হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা, মানে কিছু একটা অস্বস্তিকর বাইরে কিছু একটা মানে আনাগোনা করছে। তোমাদের কাছে আসতে চাইছে বাট আসতে পারছে না। একদম ঠিক বলেছো কৌস্তব, একদম তাই, একদম তাই। এবারে হনুমান চালিসা তুমি নিশ্চয়ই জানো একটা লাইন আছে, ভূত পিশাচ নিকট নাই আবে, মহাবীর জব নাম স্নাবে। ঠিক এই লাইনটা যখন বলছি আমি, একটা হ্যাচকা টান মেরে, জোরে একটা আওয়াজ হলো হ্যাচকা টান মারার, আমার ব্লেজারটাকে মাটিতে উড়ে গেল কৌস্তব। আমি চোখ বন্ধ করেছিলাম, আমার গার্লফ্রেন্ড চিৎকার করে উঠেছে। আমি হনুমান চালিসা পাঠ করা থামাইনি, আমি জাস্ট চোখটা খুলে দেখলাম ঘরে পাখা চলছে না, কিছু চলছে না, আংটাটা ওপরানো, ব্লেজারটা নিচে পড়ে আছে। আমি হনুমান চালিসা পাঠ করা বন্ধ করিনি, পুরোটা করেছি। এই করতে করতে এবার জাস্ট শেষ করেছি, জব করছি। নিচে হই হই করতে করতে ওর বাবা মা এলো, পিসেমশাই এলো। আমি শুনতে পাচ্ছি পিসেমশাই বলছেন, ওদেরকে ওই ঘরটা কে দিয়েছে? আবার দুজনকে একসাথে, ওই মেয়ে আছে একটা, ওখানে এই ঘরটা কে দিবেন, শুনতে পেয়েছি স্পষ্ট পরিষ্কার। ওর বাবা বলছে চুপ করো চুপ করো চুপ করো চুপ করো, এরকম একটা ব্যাপার বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে এসছে, দরজা নক করেছে, আমি দরজাটা খুলেছি। শুধু ওর মা, বাবা আর পিসেমশাই, ওর ভাইরাও কিন্তু এসছে, মা, বাবা আর পিসেমশাই তিনজনে ঘরে এসছে। ওর মা এসে না রীতিমতো আমার গার্লফ্রেন্ডকে না গায়ে মাথায় হাত বুলিয়ে একটা কিছু দেখার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে সারা শরীরের মধ্যে। মানে তুমি ধরো জানতে পারলে, তুমি এলে, তোমার কোনো পরিচিত কারোর কিছু একটা হয়েছে, তুমি তো আগে মুখে জিজ্ঞেস করবে যে কি হয়েছে বা কিছু। কোনো মুখে কথা নেই, সোজা এসে ওর মাথায় হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, ওকে দেখার চেষ্টা, কিছু একটা খুঁজছে ওর শরীরের মধ্যে। ওর বাবা এসে বলছে, আমি বিজ্ঞানের ছাত্র, আমি এসব মানি না। আমরা কিন্তু ফোনে কিন্তু শুধুমাত্র বান্ধবীকে বলেছিলাম। ওর বাবা এসে ডিরেক্ট এই কথাটা বললো, আমি বিজ্ঞানের ছাত্র, আমি এসব মানি না। আর ওর পিসেমশাই বলছে যে কি হয়েছে বলো। এবার ওর পিসেমশাই জিজ্ঞেস করছে, প্রথম কেউ একজন ওদের তিনজনের মধ্যে জিজ্ঞেস করলো, সেটা হচ্ছে পিসেমশাই, কি হয়েছে বলো। এবং জিজ্ঞেস করার মধ্যে এরকম একটা ব্যাপার যে আমি জানি কিছু একটা যেটা হয়েছে সেটা আমি জানি, তাও তোমাদের মুখ থেকে শুনি একবার কি হয়েছে। পুরো ঘটনাটা বললাম। ওর ভাইরা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে, ওর মা কিন্তু ওর ভাইদের ভেতরে আসতে দিচ্ছে না। আচ্ছা, বলছে জানা তোরা চেঞ্জ করে নে, জানা তোরা চেঞ্জ কর, আমরা আছি তো, আমরা আছি, যা না কি হয়েছে শুনবো বা কিছু, এরকম একটা ব্যাপার। শুনছে, সবার মুখে একটা অবাক দৃষ্টি আমাদের দিকে। এবং
প্রত্যেকের মুখ দেখে বোঝা যাচ্ছে না সবাই কিছু না কিছু জানে, কিছু একটা আড়াল করার চেষ্টা করছে, বলছে না। আমি ওই ভদ্রলোককে, মানে ওনার যে পিসে মশাই, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। উনি প্রথম মুখ খোলেন, উনি বলেন যে উনি অবাক হন যে তোমরা আওয়াজ শুনতে পেয়েছো? হ্যাঁ, আওয়াজ শুনেছি। বলছে কথা বললো? কথা তো জাস্ট এটুকু বলে চুপ করে গেল, দিয়ে ওর মায়ের দিকে দেখছে, দিয়ে তারপরে বলছে শোনো শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা এই ঘরটায় শুয়ো না, তোমরা অন্য ঘরে শো, ভয় পেয়েছো, দরকার নেই। কেন, কিসের জন্য, কি হয়েছে আমাকে তো জানতে হবে, কে ছিল, কি ছিল। বলছে এরকম ঘটনা তো এরকম এরকম হবে, তুমি দেখতে পাবে না, এখানে কিছু একটা আছে, তোমরা এখানে শুতে পারবে না রাত্রিবেলা। এবার আমি ওনার হাতটা ধরেছি, দেখুন আমি এগুলো বিশ্বাস করি, মানি, আপনি প্লিজ আমাকে বলুন, আমি কাউকে কিছু বলবো না, পাড়ার আশপাশে কাউকে কিছু বলবো না, কোথাও, আমাকে প্লিজ বলুন কি ব্যাপার। আর কেউ বিছানায় কিন্তু বসেনি, শুধু উনি বসলেন বিছানাতে, প্রণাম করে বিছানাতে বসলেন। প্রণাম করে, ভাবো বিছানায় বসতে গেলে কি তুমি প্রণাম করো? একদমই না। বসলেন, ওরা বললেন ও একটা কিছু আছে এখানে, একটা আছে, আমি অনেক সময় ফিল করেছি। ইভেন যে পুরোহিত আছেন ওদের বাড়ির, যে একটা মন্দির আছে, সেই মন্দিরের যে পুরো বাড়ির মন্দির, মানে বাড়ির গ্রামের যে মন্দির, সেই পুরোহিত বেশ কয়েকবার এখানে এসছে, সেও ফিল করেছে। তাকে, সে একবার রাত্রিবেলা কোনো কারণে ওখানে ছিল, তাকে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। রাত্রিবেলা তুমি ঘুমাচ্ছ, মানে একজন ঘুমাচ্ছে, তোমার কথা বলছি না, সরি কিছু মনে করো না, কেউ একজন ঘুমোচ্ছে, গামছা নেই কোথাও ঘরের মধ্যে, কোস্তব গামছাটা দিয়ে ফাঁস দিচ্ছে রীতিমতো, মানে দুয়াতে ধরে না টানছে রীতিমতো দুপাশ থেকে। এটা আমার পিসে মশাই বললো এখানে আমি একমাত্র শুই, তোমাদের এই ঘরটা কে দিয়েছে আমি জানি না, তোমরা পাশের ঘরে যাও, তো যাও, কোনো ভয় নেই, যাও। কিন্তু হিস্ট্রিটা কি বলেনি কিছু আমাদের তখনো পর্যন্ত। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কেন? বলছে এখানে শুধুমাত্র এইটুকু বললো, এখানে আছে, তোমরা এই ঘরে শুতে পারবে না, বিশেষ করে ও, মানে আমার গার্লফ্রেন্ডকে দেখি বলো, ও তো এখানে শুতে দেবে না, ওকে শুতে শোয়ার দরকারই নেই ওর এখানে। তোমাদের ঘরটা দেখিয়েছিল কে বা দিয়েছিল ওটাকে? এটা হচ্ছে ওই যার বিয়ে, তার দিদি, তারা 3 বোন, তারা এক বোন মারা গেছে, অ্যাক্সিডেন্ট ডেথ হয়েছিল, আর আরেক দিদি ছিল, আর যার বিয়ে সে, যে দিদি সে আমাদের দেখিয়েছিল, সে না দেখিয়ে দিয়ে ঘরটা থেকে চলে গেছিল আমাদের। আমরা তো খুব ভালো মানুষের মতো ঘর পেয়েছি বলে মনে হয়েছিল যে বাহ একটা ঘর পেয়েছি। উনিও ঘরে ঢোকেননি, উনি জাস্ট দরজাটা খুলে দিয়ে না বলেছিল এই ঘরটা তোমাদের, ব্যাস বলে ওখান থেকে উনি চলে গেছিলেন। দিতেই বা গেল কেন? আসবো সে কথায় আসবো, কৌস্তব। বললো তারপর কি হলো? আমাদের পাশের ঘরে পাঠিয়ে দিল, যেখানে ওর ভাইরা শোবে সেই ঘরটায় পাঠিয়ে দিল, আর ভাইরা 3 তলার ঘরে চলে গেল। ওই ঘরে গেছি, আমার গার্লফ্রেন্ড বললো দেখ ভাই, দরজা বন্ধ করবো না, আগে সবার আগে গিয়ে জানলা চেক করলাম লক আছে কিনা, দেখলাম লক, দরজা বন্ধ করবো না। আমরা এতটাই ভয় পেয়েছি কৌস্তব, আমরা না দুজনে না সিদ্ধান্ত নিলাম আমরা সারা রাত ঘুমবো না। আচ্ছা, যে ঘুমানোর জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি করে আসছিলাম কৌস্তব, লজেও থাকলাম না, সেই ঘুম আমার গেছে। আমি ঘুমাবো না ভাই, জেগে থাকবো। আমি আবার ওই ঘরে বসে এবার ওই মোটকা গন্ধটা, কিন্তু এবার কিন্তু মোটকা গন্ধটা, কিন্তু এবার ওই ঘরে ভোল্টেজ ঠিক আছে, সব ঠিক আছে, লাইট টাইট জ্বলছে, মোটকা গন্ধটা কিন্তু কন্টিনিউয়াসলি জানলার কাছে পাচ্ছি। গন্ধটা কিরকম বলতে পারবে? গন্ধটা হচ্ছে ধরো মানে একটা পোড়া কিছু, ঠিক আছে, তার সাথে তোমার ধরো ফুল পচা ফুলের একটা গন্ধ হয় না, চামড়া পোড়া একটা গন্ধ, পচা ফুলের একটা গন্ধ, এই দুটো মিক্সড হলে যেরকম গন্ধ হয়, আচ্ছা আচ্ছা, সেইরকম একটা গন্ধ। আচ্ছা আচ্ছা, তো এবার আমি তো বুঝতে পেরেছি কি ব্যাপার, কেন বুঝতে পেরেছি আমি বলবো একদম শেষে গিয়ে, আমার কনক্লুশন গুলো শেষে গিয়ে বলবো। আমি হনুমান চালিসা আবার পাঠ করা শুরু, আমি দেখলাম যে এই ছাড়া কোনো উপায় নেই, আবার পাঠ করেছি হনুমান চালিসা।
ওসব জানলা লক ছিল, লকই আছে। সেই প্রচন্ড জোরে হাওয়া দিলে জানলা তিত্তি তিত্তি করে কাঁপে না, ওরকম কাঁপছে কৌস্তব। আমাদের যেখানে আমরা বসে আছি না বিছানার উপরে, সেখান থেকে 1 হাতেরও ডিস্টেন্স নয়, তিত্তির করে কাঁপছে, মানে ওটাকে কাঁপিয়ে ভাইব্রেশনে ফাটিয়ে দেবে এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। আমি জানি ঘড়িতে সেদিনকে ওই মানে 3টে তখন বাজে, সবকিছু হয়ে আমরা এখন ওই ঘরে এলাম, 3টে থেকে না বারবার ঘড়ি দেখেছি। ইভেন মোবাইল খুলে এটাও চেক করেছি কখন সূর্য হয় না, মোবাইলে দেখায় না যে গুগলে সার্চ করলে পরের দিন সানরাইজ কটায় আছে, দেখেছি পরের দিন সানরাইজ 5:22 আছে। আমরা ডিসাইড করে নিয়েছি সারা রাত জেগে থাকবো। আর আমি জব করছি, এবার হনুমান চালিসা হয়ে গেছে, জব করছি। এবার আমি জব করছি কৌস্তব, কানের কাছে না একটা অদ্ভুত ফিস 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 মানে ফিস ফিস করে কথা বললে যেরকম হয় না, হুইসপারিং হচ্ছে কিছু একটা, হুইসপারিং হচ্ছে কানের কাছে কৌস্তব। কিরকম? মানে এরকম একটা আওয়াজ হচ্ছে। কোন ভাষায় বলছে বুঝতে পারছো না? কোনো ভাষা নেই ওটা, মানে কি কথা বলছে কিচ্ছু বুঝতে পারছি না। মানে তাড়াতাড়ি যদি ফিস ফিস করে যেরকম, সেরকম হচ্ছে। আর আমার গায়ে কন্টিনিউয়াসলি কাঁটা দিয়ে যাচ্ছে কৌস্তব। আমি জব করে যাচ্ছি, আমি জব ছাড়বো না। এরকম করতে 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 5:10 পর্যন্ত জেগেছিলাম কৌস্তব, দুজন মিলে। হালকা হালকা আলো দেখা দিয়েছে, শুয়ে পড়েছি দুজনেই। ক্লান্তি ভয়, দেখবে মানুষ অনেক ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি ভয়ে দুজনে জাস্ট শুয়ে পড়েছি। এই ঘরে কিন্তু আমাদের কম্বলও গায়ে দিতে হয়নি, নর্মাল টেম্পারেচার। আচ্ছা, 5:10 আমরা 10 পর্যন্ত দেখে মোটামুটি ঘুমিয়েছি, হয়তো 5:20-22 নাগাদ ঘুমিয়েছি। 5:45 সময় ওর মা নক করছে, মানে যার বিয়ে তার মা নক করছে, বলছে তোমরা তাড়াতাড়ি ওঠো, একটা বাজে ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে? আমি তো ভেবেছি যার বিয়ে তার কিছু হয়েছে। বলছে ওর ঠাকুমা মারা গেছে। কার ঠাকুমা? যার বিয়ে তার ঠাকুমা মারা গেছে। আচ্ছা আচ্ছা। অসুস্থ ছিল? বলছে না, একটু ঠান্ডা লেগেছিল, মারা গেছে। অসুস্থ নয়, কিছু নয়, বয়স হয়েছিল অনেক বেশি। হ্যাঁ বয়স তো হয়েছে, সুস্থই ছিল, কিন্তু মারা গেল। ঠাকুমা হঠাৎ করে সকালবেলা, আমরা কেউ কিছু বুঝতে পারছি না কেন এরকম মারা গেল। প্রচন্ড নেগেটিভ একটা ভাইবস আসছে। হ্যাঁ, আমি দেখলাম যে অসহ্য হয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে ভাই, আমরা কিন্তু একদম ব্রেকফাস্টে এখানে কিছু খাবো না, জল টল কিচ্ছু খাবো না। কারণ আমি তখন বুঝতে পারছি এক্স্যাক্টলি কি, আমি পরে জানতে পেরেছি একজনের থেকে, কিন্তু আমি তখন বুঝতে পারছি যে ব্যাপারটা প্রচন্ড নেগেটিভ। এবং এইখানে এনার্জিটা আমাদের হয় না যে বডি অরা একটা হয়, সেটাকে পুরো শুষে নিচ্ছে। আমি বললাম যে কিচ্ছু স্নান টান কিচ্ছু করতে হবে না, রেডি হও, বেরোবো। বেরিয়ে এবার আমি এবার যখন বেরিয়েছি, যখন ঘরটা থেকে না, ওর ভাইরা দাঁড়িয়ে আছে, ওর মা দাঁড়িয়ে আছে, ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর মামা দাঁড়িয়ে আছে, আরো আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। সবাই না আমাদেরকে দেখছে। এইটা ভেবে, মানে একটা মুখের তো ফেসিয়াল এক্সপ্রেশন পড়তে পারা যায়, এইটা ভেবে দেখছে যে মানে এরা ঠিক আছে। কয়েকজন তো যারা আত্মীয় স্বজন ছিল জিজ্ঞেস করছে, তোমরা শুনলাম এরকম, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। যাই হোক, এবার আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আমার মাথায় কি হলো, ব্যাগ দুটো নামিয়ে বললাম এই যত পেছন দিকে যাই একবার, সকাল হয়েছে তো। কারণ আমার তো শান্তি হচ্ছে না এক্স্যাক্টলি, মানে তখন আমার কিন্তু মনের মধ্যে একটা অশান্তি চলেই যাচ্ছে। যত মেবি হয়তো গুরুদেবের কৃপাতেই আমরা পেছন দিকে গিয়েছিলাম বলে কথাগুলো জানতে পেরেছিলাম। পেছন দিকে গিয়েছি, পেছনের যে বাড়িটা, দোতলা মাটির বাড়িটা যেটা, সেইখানে
আমি সোজা বাড়ির ভেতর ঢুকে গেছি, মানে উঠোনটায় ঢুকে গেছি, গ্রামের বাড়ি যে উঠোন হয় ঢুকে গেছি। আমি দেখছি জানলাটার দিকে, কৌস্তব সত্যি দাঁড়ানোর এতটুকু জায়গা নেই, দাঁড়াতে গেলে তাকে অ্যাসবেস্টারে দাঁড়াতে হবে। অ্যাসবেস্টারে দাঁড়ালে আওয়াজ হবে কৌস্তব, সে যতই হালকা কেউ হোক না কেন। দাঁড়িয়ে আছি উঠোনে, একজন ভদ্রমহিলা বেরিয়ে, স্বাভাবিক, কারোর একটা বাড়ির উঠোনে আমি দাঁড়িয়ে আছি, অচেনা লোক বেরিয়ে এসছে, কি হয়েছে দিয়ে আমাকে চিনতে পেরেছে, কারণ আগের দিন ওনাকে আমি বিয়ে বাড়িতে দেখেছি। বললাম, দিদি এরকম আমি আমাদের না এরকম কালকে কেউ একটা ছিল আমাদের জানলাতে, যে ঘরটা শুয়েছিলাম না জানলাতে ছিল। উনি না জাস্ট মুখের দিকে তাকালেন, তারপরে আমার গার্লফ্রেন্ডের দিকে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, তোমরা দুজনে, তুমি ছিল এই ঘরে? বললো হ্যাঁ। গার্লফ্রেন্ড তো ওনার মুখ দেখে, ওনার প্রশ্ন করার ধরন দেখে আরেকবার করে ভয় পেয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কেন? বলছে, তোমাদের ওই ঘরে শুতে কে দিয়েছিল? কেন, আমাদের জাস্ট দেখিয়ে দিয়েছিল, আমরা রাত্রিবেলা এরকম ফাঁকা ঘর পেলাম, শুয়ে পড়লাম। বলছে, তোমরা কি আজকে বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। আমি তখন ওনাকে বললাম, দিদি প্লিজ আমাকে বলুন কি ব্যাপার, আমরা কিন্তু প্রচন্ড কনফিউশনে আছি, ভালো লাগছে না, এটা নিয়ে কনফিউশন নিয়ে এখান থেকে যেতে চাইছি না, ক্লিয়ার করে চাইছি যেতে। এইরকম কথাবার্তা হচ্ছে, তো ওনার হাজবেন্ড বেরিয়ে এসছেন। ওনার হাজবেন্ড বেরিয়ে এসে বলছে, কি হয়েছে? তো দিদি বললো পুরো ব্যাপারটা, আমরা তার ততক্ষণে ঘটনাটা বলেছি। উনিও বললেন, ওদের ঠিক উনি এরকম করে বললেন, কি সর্বনাশ, তোমাদের ওই ঘরে শুতে দিয়েছে? এবং ওকেও, মানে আমার গার্লফ্রেন্ডকে দেখি বলছে, ওকেও? হ্যাঁ, কেন, কি হয়েছে দাদা, কিছু বলুন না। বলছে, তোমরা কলকাতার লোক, তোমরা কি বিশ্বাস করবে এসব? আমি সব বিশ্বাস করি, আপনি বলুন প্লিজ আমাকে কি ব্যাপার, মানে আমার তখন জানতে হবে। বলছে, এই বাড়িটার বাস্তু দোষ, ওদের একটা অভিশাপ আছে বাড়িতে। ওখানে একটা মনসা গাছ ছিল, এবং সেই গাছটাতে পুজো করত। ওই গাছটা ওরা কেটে বাড়িটা বাড়ায়। আচ্ছা। তারপরে ওর জেঠু বিয়ে করে, মানে যার বিয়ে হয়েছে, যে বান্ধবী, তার জেঠু বিয়ে করে প্রথম পক্ষের স্ত্রী। ওই ঘরটাতে একদিন দুপুরবেলা অস্বাভাবিক রকমের মৃত অবস্থায় ঘরে পাওয়া যায় তাকে। আচ্ছা আচ্ছা। অস্বাভাবিক মৃত অবস্থায় কি, কোনো শরীরে কোথাও কিছু দাগ নেই, শুধু গলা টিপে মেরে ফেললে যেরকম দাগ হয় গলাতে, সেরকম দাগ। গলাতে 3 আঙুলের, মানে 3টে আঙুল আর বুড়ো আঙুলের দাগ। এটা ওই ভদ্রলোক নিজে চোখে দেখেছেন। তারপরে ওর জেঠু ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি করে চলে যায়, এবং এই নিচতলাটা ভাড়া দেয়। আচ্ছা। জেঠুর পোষণ, নিচে 2টো ঘর আছে, ওপরে ওই ঘরটা জেঠুর প্রথম পক্ষে স্ত্রীর ঘর ছিল, ওই ঘরেই ওনারা শুতেন। নিচের ঘরটা বলতে? নিচে 2টো ঘর আছে ওদের, মানে জেঠুর যে ঘরটা বলেছিলাম না বন্ধ, মানে ঝুল পড়ে গেছে, ওই 2টো জেঠুর ঘর ছিল। নিচে 2টো ঘর ছিল, ওপরে ওদের শোয়ার ঘর ছিল। শোয়ার ঘরে মৃতদেহটা পাওয়া গেছে? হ্যাঁ, যেটা তোমরা ছিলে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এবার এখন আমি ফিল করতে পারছি, যাই হোক। তো তারপরে নিচের ঘরে, যেহেতু বাড়ি ছেড়ে চলে যায়, ওরা নিচের ঘরে জেঠু ভাড়ার ব্যবস্থা করে। প্রথম একটা ফ্যামিলিকে ভাড়া দেয়, সেই ফ্যামিলি থাকতে পারে না, বিভিন্ন রকম কারণ দেখিয়ে তারা চলে যায় সেখান থেকে। তারপরে একজন ফলওয়ালাকে ভাড়া দেয়। ফলওয়ালা লোকাল লোক, সে শুধুমাত্র নিজের যে, মানে গ্রামের বিভিন্ন গাছ থেকে ফল জোগাড় করতো, করে সকালবেলা মার্কেটে যেত, রাত্রিবেলা ও থাকতো না, ফলগুলোকে ওখানে রাখতো, শুধু মানে গোডাউন হিসেবে দিয়েছিল ওখানে। ওভারনাইট ফলগুলো পচে যেত, সব ফল পচে যেত, সমস্ত ফল পচে যেত। আচ্ছা, এটাকে তুমি কি বলবে? কিছুই, মানে খারাপ নজর পড়তো খাবারে, দ্যাটস ওয়াই পচে যেত, সমস্ত ফল পচে যেত, এবং সেও ছেড়ে দেয়।
ওই ঘর ওই অবস্থাতেই আছে। আমি তখন জিজ্ঞেস করলাম ওরা যে এরকম হয়েছে, বাড়িতে কোনো পুজো আচ্ছা করায়নি কোনো কিছু? বলছে প্রথম পক্ষের স্ত্রীর তো শ্রাদ্ধই করেনি। আচ্ছা আচ্ছা। তারপরে এবার যার বিয়ে বান্ধবীর, তার মা বাবা তারাও আরেকটা বাড়ি করেছে। শুধু বলছে উনি দিদি বলছেন, যার সাথে কথা হচ্ছে দিদি বলছেন ওরা তো শুধুমাত্র ওদের ওই দোষ কাটানোর জন্য এখান থেকে বিয়ে দিচ্ছিল। মানে আমি তখন সেটা বুঝতে পারিনি। দোষ কাটানো মানে? বলছে হ্যাঁ, আমি ওর মাকে যখন জিজ্ঞেস করছিলাম যে তোমাদের অত বড় এখানে ভালো বাড়ি থাকতে এখান থেকে, বলছে না, মেয়ের এখান থেকে বিয়ে না দিলে হবে না, একটা দোষ আছে, মেয়ের দোষ পাওয়া গেছে, সেই দোষটা এখান থেকে বিয়ে দিলেই তবে কাটবে। এটা আবার কি ব্যাপার? যাই হোক, আর কোনো পুজো আচ্ছা কিছু হয়নি? বলছে কে বলেছে পুজো আচ্ছা হয়নি? একে তো হচ্ছে এই গ্রামের একজন, এবার দেখো আমি তোমাকে বলেছিলাম ওই রাস্তা দিয়ে আসার সময় আমার কিন্তু নিজের মুখে বেরিয়ে গেছিল একজন তান্ত্রিক, শব্দটা মুখ দিয়ে বেরিয়ে গেছিল। আমি ফিল করতে পারছিলাম যে কোনোটা তান্ত্রিকের কোনো একটা কিছু ব্যাপার এখানে আছে। গ্রামের মধ্যে ওদের ওই গ্রামে একজন তান্ত্রিক আছে, যিনি মানে সাধক বলা যায়, তিনি বারণ করেছিলেন ওই বাড়িটা ওখানে করতে। তারপরও এরা বাড়িটা করে, গাছটা কেটে দিয়ে বাড়িটা করে। এবার যখন এরকম ঘটনা ঘটছে তখন ওই সাধকের কাছে গেছে, সাধক মানে ওই তান্ত্রিকের কাছে গেছে, সে আর কোনো হেল্প করেনি। সে বলেছে না, আমি এখানে কিছু করতে পারবো না, তোমাদের তো বারণই করেছিলাম এখানে করতে। ওরা এবার বাইরে থেকে একজন তান্ত্রিক নিয়ে আসে। প্রস্তাব সেই তান্ত্রিক বাড়ির নিচে বসে, যেখানটা ওই ঘরটার ওখানটাতে ওই জায়গাটাতে কিছু ক্রিয়া করছিল, 3 তলার ছাদ থেকে রাত্রিবেলা একটা বড় পাথরের চাই মাথার মধ্যে পড়ে তান্ত্রিকের ভবলীলা ওখানেই সাঙ্গ হয়ে যায়, মারা যায়, ডিরেক্ট মারা যায়। 3 তলার ছাদ থেকে পাথর কে ফেলবে? প্রস্তাব অত বড় পাথর, মানে এটা থেতলে যায়। মৃত্যুর পর হয়েছে, জেঠিমার যিনি ছিলেন তার মৃত্যুর পর এই যোগ্যটা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো তো? আমি তখন আমার কাছে পুরো ব্যাপারটা মানে মোটামুটি 60% ক্লিয়ার হয়। তার মানে এখানে দুটোই আছে। মানে ওই তান্ত্রিক, ওর যে আত্মা সে, আর হচ্ছে যে মারা গেছিল, যে শ্রাদ্ধ হয়নি, সে, দুজনেই আছে এখানে। আর এটা নিশ্চয়ই জেনে থাকবে যারা তান্ত্রিক যারা হয়, খুব নিম্নমানের যারা কাজকর্ম করে তাদের, বা এমনি নর্মাল তান্ত্রিকেরও এরকম ধরনের মানুষদের মৃত্যু ঘটলেই, নর্মাল শ্রাদ্ধ করলে তাদের কিন্তু মুক্তি হয় না। তাদের কিন্তু আলাদা, এটা আমি জানতে পেরেছি আরেকজনের কাছ থেকে, যেটা তারাপীঠের যে ঘটনাটা তোমাকে বলেছিলাম, সবটা বলিনি, যেটা বলছিলাম তোমাকে সেইটা আমি বলবো একদম শেষে গিয়ে, তোমাকে বলবো। তো এসব শুনে আমি এবার ওখান থেকে বেরিয়ে আসবো, মানে বেরিয়ে এসছি, লজে দেখা করেছি। ওর মায়ের ঠিক আমাদের চলে আসাটা পছন্দ হলো না। বললো তোরা তো এলি, থাকবি বললি, তোরা ঠিক আছে, আমি তো জিজ্ঞেস করে নিয়েছি কিছু নেই, আমি বললাম তোদেরকে কিছু নেই, তারপরে তোরা একটু রেগেই গেল ওনার মা। বললাম ঠিক আছে চলো, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে ঠাকুমাও মারা গেছে, মন মেজাজ ভালো নেই, ঠিক আছে দরকার নেই, বেশি ঘাটিয়ে লাভ নেই, আমাদের বাড়ি ফিরতেই হবে যেভাবে। প্রস্তাব ওখান থেকে বেরিয়ে, সেই যে বলেছিলাম 20 মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড পর্যন্ত, আমাদের টোটোটা না দুবার খারাপ হয়ে গেল, রানিং টোটো, দুবার খারাপ হয়ে গেল। আমার শরীর কিন্তু জাস্ট ভেঙে পড়ছে, মানে আমার শরীর কিন্তু পুরো রীতিমতো আস্তে আস্তে খারাপ হচ্ছে। গায়ের ভেতরটা একটা অদ্ভুত রকমের গা ম্যাজম্যাজানি হয় না, ওরকম গা ম্যাজম্যাজ করছে আমার। আমি বুঝলাম যে ভালো লক্ষণ নয়, এবং মানে সেই যেন বাড়ি আমরা যেন চাইছি যেতে, কিন্তু যেতে পারছি না। প্রস্তাব মানে চাইছি, জোর করে শরীরটাকে নিয়ে যেন এগিয়ে যেতে হচ্ছে।
কোনো রকমের বাস পেলাম, বাসে উঠলাম, বাসের কথা শোনো, আমরা ওখান থেকে একদম ডিরেক্ট বাস আসে হাওড়াতে, ওই বাস খারাপ হয়ে গেল রাস্তায়। আচ্ছা, আমরা ব্রেক জার্নি করে আরেকটা বাসে উঠলাম, সেই বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে ওই জায়গাটা পার্টিকুলার বাস স্ট্যান্ড এনে নামিয়ে দিল, বললো বাস আর যাবে না। আমরা ওখান থেকে আরো কিছুটা হেঁটে কি আরেকটা বাস ধরলাম, 3বার ব্রেক জার্নি, অথচ গেছি যখন একবারে গেছি আমরা। সেটাই স্বাভাবিক। আমার গার্লফ্রেন্ড বলছে তোর চোখটা এরকম লাল হয়ে গেছে কেন? আচ্ছা আচ্ছা, আমি বললাম যে আমার শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, চ তাড়াতাড়ি বাড়ি চ, স্নানটা আমার মনে হচ্ছে খেলে আমার বাড়িতে একটু স্নান করতে হবে, মানে গায়ের সারা শরীরের মধ্যে কিছু একটা রয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছে আমার। আচ্ছা, তো পাশে করে ফিরছি, আমার কিন্তু ভেতরে ভেতরে এই ভ্যাচভ্যাচানি রয়েই গেছে, অস্বস্তি হচ্ছে, একটু স্বস্তি হচ্ছে। আমাকে 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 খালি গার্লফ্রেন্ড বলছে বারবার করে যে আমি তোর বাড়িতে একবারে যাব, আমার বাড়িতে যেহেতু দীক্ষা হয়ে গেছে, তো ঘট আছে বসানো, তো ওখানে প্রণাম করবো। আমি বললাম, আমার তখন মাথায় ক্লিক করলো যে আমি কেন জানি না, আমার জাস্ট মনে হলো যে আমি বাড়ি ঢুকবো না, আমি আগে কোনো মন্দিরে যাব। আচ্ছা, এবং সেটা কোনো হনুমান মন্দিরে যাব। আচ্ছা 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 কৌস্তব, একটা কথা বলি এখানে, নর্মালি হনুমান মন্দির বাইরে থেকে আমি দেখেছি বহুবার, কিন্তু আমার মনে পড়ে না, মানে আমি যাব এরকম ইচ্ছে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো হনুমান মন্দিরে ঢুকিনি। কিন্তু হনুমান চালিসা পাঠ করি, জানি সবই, কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন ঢুকিনি হনুমান মন্দিরে। আমি পরবর্তীকালে মিলিয়ে দেখেছি। আচ্ছা, তো এবার দেখছি সার্চ করে গুগলে যে কোন মন্দির কি খোলা আছে না আছে। মন্দির অবশ্যই ক্লোজ দেখাচ্ছে, এবং খুব একটা বেশি মন্দির জানিও না কোথায় কি আছে না। দক্ষিণেশ্বর তো বন্ধ, আমরা যে সময় আসবো, ফিরবো যখন। কটা বাজে তখন? তো আমরা ওখান থেকে মোটামুটি হিসেব করে দেখলাম আমরা পৌঁছে যাব হচ্ছে 3টের মধ্যে, আমরা বালি পৌঁছে যাব। বালিতে আমার গাড়ি রাখা ছিল, স্ট্যান্ডে রাখা ছিল, আমার গাড়িটা রাখা ছিল, সেখান থেকে ফিরবো। তো দেখলাম 3টের সময় পৌঁছে আমার হার্ডলি বালি থেকে দক্ষিণেশ্বর যেতে আধ ঘন্টাও সময় লাগবে। তখন তো মন্দির বন্ধ, আমি তো যেতে পারবো না। খুবই কম টাইম, খুব বেশি টাইম না, খুবই একদমই। এবারে আমি দেখছি, হঠাৎ আমার মনে হলো শালকিয়াতে একটা বড় মার মন্দির আছে। এমনি দক্ষিণেশ্বরে হনুমানজির মন্দির আছে কি? দক্ষিণেশ্বরে হনুমান মন্দির আমার খুব একটা মনে হয় না আছে বলে। না, হনুমান মন্দির নেই, নেই। আমি চাইছিলাম যে কোনো মন্দিরে গেলে তো ভালোই, মানে হনুমান মন্দিরে গেলে তো খুবই ভালো হয়, বা হাতের সামনে দক্ষিণেশ্বর পেয়েছি, সেটাও গেলে ভালো হয়, কিন্তু সেটাও বন্ধ। আমি এবার গুগলে সার্চ করতে করতে দেখলাম ব্রহ্মস্থান, ওই গোড়া বাজারের ওখানে, এয়ারপোর্টের ওখানে যে আছে না গোড়া বাজার, ওইখানে ব্রহ্মস্থান বলে একটা মানে বালাজি মন্দির আছে, ওটা খোলা আছে। বালিতে নামার পরে কৌস্তব শরীরের এমন অবস্থা, আমার শরীর বলছে বাড়ি চ, বিছানায় শো। আমার মন বলছে আমি বাড়ি যাবো না, একদমই যাবো না, বাড়িতে ঢুকবো না এই অবস্থায়। আগে কোনো একটা পার্টিকুলার মানে হয় না যে এনার্জি, যেখানে মানে কনসিক্রেটেড কোনো জায়গায় যাবো, দেন আমার একটুখানি অরাটা কিছুটা হলেও ইয়ে হবে, ক্লিন আপ হবে, তারপর ঢুকবো। আমার গার্লফ্রেন্ড বলছে আরে তোর তো শরীর খারাপ লাগছে, তুই বাড়ি চ না, এরকম করছিস কেন? না, তারপরে ও কি একটা বুঝলো, কি জানি কি বুঝলো, বললো না ঠিক আছে তাই করবো। তো এবার বালি থেকে গাড়ি নিলাম কৌস্তব। বালি থেকে আমার ম্যাপে দেখালো ওখানে পৌঁছতে আধ ঘন্টা সময় লাগবে। আমি বালিতে নেমেছি 3টের সময়, আধ ঘন্টা সময় লাগবে। আমরা পৌঁছেছি ওখানে 1.25 ঘন্টা পরে। কেন? খুব একটা জ্যামও তো থাকে না। দুপুরবেলা তো কোথায় জ্যাম। কেন এতক্ষণ পরে কেন পৌঁছলে? টোটাল 12 বার বেড়াল কেটেছে কৌস্তব, রাস্তা কেটেছে টোটাল 12 বার। আমার গাড়ি বেশ কয়েকবার স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমাকে রীতিমতো নেবে কিক স্টার্ট করতে হয়েছে। এবং গাড়িটা বুঝতে পারছি, আমার গার্লফ্রেন্ডও বলছে যে তোর এই গাড়িটা আজকে মনে হচ্ছে না, গাড়িটা যেন চলতে চাইছে না। গাড়ি মানে 4 হুইলার না 2 হুইলার? না 4 2 হুইলার। আচ্ছা, তো আমার স্কুটি আছে, বলছে তো স্কুটিটা তো চলতে চাইছে না,
হচ্ছে। আমার এন্টর্কে যথেষ্ট স্পিড ওঠে, চলতেই চাইছে না, টিভিএস হ্যাঁ চলতে চাইছে না। দেখ যাই হোক আমি আজকে পৌঁছাবোই ওখানে। তারপরে তো ম্যাপ জানো, মানে পুরো রাস্তা আমি কোনোদিন যাইনি, ম্যাপ একবার এই গলি সেই গলি, মানে বেলুড় এক্সপ্রেস ওয়ে দিয়ে এলাম, সেখান থেকে নিচে নামিয়ে দিল, দিয়ে বিভিন্ন গলি দিয়ে যত গলিতে ঢুকছি তত বেড়াল কাটছে। ও বলছে কি রে, আমি কিন্তু বেড়াল কাটা মানি না, ঠিক আছে আমি মানি না, সত্যি মানি না। আমার কাছে এটা খুব ন্যাচারাল, মানে কি একটা বেড়াল রাস্তা ক্রস করে গেল, মানবো কেন এসব নিয়ে। 12টা যখন কেটেছে কৌস্তব, তখন তো মনে হচ্ছে যে ঠিক নর্মাল নয় জিনিসটা, এত বেড়াল আমার গাড়ির সামনেই আসতে হচ্ছে। তো যাই হোক, মানে বারবার ইন্ডিকেশনস পাচ্ছ তুমি? হ্যাঁ একদমই তাই। আর গাড়ি চলছে না, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে তেল ফুল আছে সব ঠিক আছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে নেমে কিক স্টার্ট করতে হচ্ছে। কোনো রকমে মন্দিরে পৌঁছালাম। মন্দিরের মেন মন্দির তখন খোলা নেই, পাশে একটা বসার জায়গা। আমি বসে আমার কি মনে হলো, আমি এবার আমার কিন্তু শরীর তখন মোটামুটি, আমি আর তাকাতেও পারছি না, একটা ব্যাপার ওই অবস্থায় গেছি কৌস্তব। ভাবো রাস্তাতে অনেক কিছু হতে পারতো, কারণ আমি তো ঝিমিয়ে পড়ছি না, গুরুদেব রক্ষা করেছেন। যাই হোক, তো এবার মানে পৌঁছেছি। এবার এইখানে বলি, আমি আশ্রমে বাসে আস্তে আস্তে মেসেজ করলাম, যেখান থেকে দীক্ষিত সে আশ্রমে মেসেজ করেছিলাম, মানে হোয়াটসঅ্যাপ আছে না, একজনের সাথে পরিচয় আছে, তাকে মেসেজ করে দিয়েছিলাম। সেই দিনকে না সেও মেসেজ দেখছিল না আমার, সে কিন্তু নর্মালি মেসেজ দেখে নেয়, কারণ আমি খুব একটা বেশি ওরকম হোয়াটসঅ্যাপ করি না বা ফোনও করি না, জানে সে এমার্জেন্সি না হলে। সে সেটাও দেখছিল না। ঠিক মন্দিরে ঢুকলাম, তারপর উনি আমাকে ফোন করলেন। ঠিক মন্দিরে ঢোকার পর উনি আমাকে ফোন করলেন, তোমাকে তো অনেকক্ষণ ধরে ফোন করছি সায়ন, তোমাকে ফোনে পাচ্ছিলাম না। আমার ফোন তো নর্মালি আছে। বলো আপু, মানে আমি যিনি আমার গুরুদেব না, অনেকদিন আগে দেহ রেখেছেন, তো এখন যারা দেখাশোনা করেন তাদের মধ্যে একজন বললেন যে এরকম কোথায় গিয়েছিলে, একদম ডিরেক্ট প্রশ্ন, কোথায় গিয়েছিলে? অমুক জায়গায় গেছিলাম। বলছি বাড়িটাতে কি কেউ মানে মারা গেছিল ঘরটার মধ্যে? হ্যাঁ। বলো কিছু না, বাড়ি যাও, আদ্যাস্তোত্র পাঠ করবে, রোজ আদ্যাস্তোত্র পাঠ করবে। আর তোমার সঙ্গে আমি কিন্তু বলিনি কে আছে আমার সাথে, বলো তোমার সাথে তোমার যে বান্ধবী আছে না, ওকেও বলবে আদ্যাস্তোত্র পাঠ করতে, ঠিক আছে? আর তুমি জব করবে বেশি করে, কিচ্ছু হবে না, যাও, কিচ্ছু হবে না। আমি তাও হনুমান মন্দিরে ভালো করে প্রণাম, যখন মন্দির খুললো, মন্দির কিন্তু বন্ধ ছিল তখন, খুললো মন্দির, আমি বসে রইলাম ওখানে প্রায় আধ ঘন্টা মতো পরে মন্দির খুললো। ভালো করে পুজো টুজো করলাম, মানে পুজো দিলাম, এ করলাম, ওখানে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করলাম, করে একটু হালকা শরীরটা ঠিক লাগছে, বাড়ি এলাম, স্নান করলাম। আমার গার্লফ্রেন্ড আমার সাথে, আমার মা জানে আমাদের পুরো ব্যাপারটাই, বাবা কত দুজনেই জানে। তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা মাকে বললাম, যেমন এই ঘটনাটা যখন মাকে পুরোটা না বললেও কিছুটা বললাম, সবটা বললে তো আমাদেরই আবার ঝাড় খেতে হবে, কারণ এত দূরে গেছি। এমনি মায়ের একটু আপত্তি ছিল দুজন মিলে এত দূরে হঠাৎ একদম যাওয়া। যাই হোক, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে বিছানায় আমি শুয়েছি, ও মায়ের সাথে ওখানে বসে গল্প করছে। আমার জ্বর, আমার গায়ে জ্বর কৌস্তব। ভোরের দিকে আমি সারা ওই যে ঘুমিয়েছি এসে সন্ধ্যেবেলা, মানে ওই 5টা নাগাদ ঘুমিয়েছি। আমি পরের দিন ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর জ্বরে কাঁপতে কাঁপতে উঠেছি, কাঁপছি আমি রীতিমতো। তো এবার আমি আবার ওষুধ মানে ঘরের মধ্যে ছিল প্যারাসিটামল, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম ভাঙে, জ্বরটা একটু কম, আমি স্নান টান করে পুজো করলাম, জপ করলাম। দেন আমি একজন আমাদের পরিচিত আছে, মানে আমাদের গার্লফ্রেন্ডের পরিচিত একজন আছে, ওনাকে ফোন করি। ব্যাপারটা কি আমাকে তো জানতে হবে কৌস্তব, কারণ আমি তো মানে পুরোটাই শুনেছি, সবটাই শুনলাম, কিন্তু তবুও এখনো কিছু রয়ে গেছে কিনা বা কিছু এসছে কিনা আমার সঙ্গে বা কিছু, এরকম একটা তো মনের মধ্যে ভয় হয়। তো সেই জন্য আমি ওনাকে ফোন, মানে আমার গার্লফ্রেন্ড ফোন করে,
ওনাকে প্রথম দিনকে পাওয়া যায় না ফোন করে। আমার কিন্তু একটা ভয় মনের মধ্যে কাজ করছে, যেটা অনেক দিন পরে আমি এরকম একটা ভয় বহন করে নিয়ে চলছি মনে হচ্ছে আমার। শরীর কিন্তু দুর্বল। আমার গার্লফ্রেন্ড সেদিনকে আমার বাড়ি থেকে ওলা করে ফিরে গেল, বাড়ি গেল, ওর জ্বর, ভয়ঙ্কর জ্বর, মানে প্রায় 2-3 জ্বর। মানে 24 তারিখ তোমার গার্লফ্রেন্ড বাড়ি ফেরে তোমার বাড়ি থেকে? বাড়ি যতক্ষণ আমার কাছে আমার বাড়িতে ছিল ততক্ষণ কিছু নেই। ও 24 তারিখে যখন সন্ধ্যাবেলা ঢোকে, মানে বিকেল বেলা এখান থেকে বেরো, আমি বলি যে ভাই তুই অন্ধকার করার দরকার নেই, তুই অন্ধকার হওয়ার আগেই তুই বাড়ি যেতে পৌঁছে যা, সেরকম সময় বেরো এখান থেকে। কারণ আমি ওকে যে গাড়ি করে পৌঁছে দেবো সেটাও সম্ভব না, কারণ আমি তো উঠতেই পারছি না বিছানা থেকে। তো একটা হলো আমার ছাড়তে ইচ্ছা করছিল না, বাট স্টিল বুঝতেই পারছো আগের দিনে একটা এরকম ঘটনা ঘটেছে, তারপর আমি স্বপ্ন দেখেছিলাম একটা, সব মিলিয়ে। তো ও সন্ধে হওয়ার আগেই বাড়ি পৌঁছায়। সন্ধ্যের পর থেকে ওর জ্বর, আমি ওপর দিয়ে ফোনে জানতে পারি ওর জ্বর। এবার আমার জ্বরটা একটুখানি কমেছে, আমি উঠে তারপরে এবার নর্মাল খাওয়া দাওয়া করছি। এবার তারপরে পরের দিন এবার ওর গার্লফ্রেন্ডের যে মা, কাকিমা ফোন করলেন ওই ভদ্র মহিলাকে, যার বাড়ি হচ্ছে বিহারে। তিনি মাতা রানীর মানে সাধক, সাধিকা অ্যাকচুয়ালি। আচ্ছা। তো তিনি অনেক কিছু, তোমার গার্লফ্রেন্ডের মা কিছু একটা বুঝতে পেরেছে? হ্যাঁ, কারণ গার্লফ্রেন্ড তো গিয়ে বাড়িতে বলেছে, পুরো ব্যাপারটা বলেছে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, এসব শোনার পরে গার্লফ্রেন্ডের মানে আমার কাকিমার মনে হয়েছে, এবার মায়েরা যেরকম করে হয় না, যে ওই নজর লাগলে বা কিছু হলে শুকনো লঙ্কা পড়ায়, প্রায় 10 থেকে 12টা শুকনো লঙ্কা পুড়িয়ে চারপাশে ঘোরায়, একটুও গন্ধ বেরোয়নি। আচ্ছা আচ্ছা। এতে আরো শিওর হয়ে যায় সে এবার যোগাযোগ করে ওই আরেকজন যে ইয়ে আছে যার কথা বলছি, সাধিকা, ওনার সাথে যোগাযোগ করে। উনি ফোনটা ধরে বলেন, হ্যাঁ মেয়ে যেখানে গিয়েছিল বেঁচে ফিরে এসছে, এই অনেক। আর কিছু বলতে নেই, উনি শুধুমাত্র এটা বলেন। আগের দিন কিন্তু ফোনে ওনার সাথে যোগাযোগ হয়নি। পরের দিন উনি শুধুমাত্র ফোনটা ধরেন, হ্যালো বলেন, কাকিমার দিক থেকে বলেন যে হ্যাঁ আপনার মেয়ে তো, তোমার মেয়ে গিয়েছিল তো, বেঁচে ফিরে এসছে, এই অনেক। আর ওর সঙ্গে যে ছিল সে ছিল বলে বেঁচে গেছে, কিন্তু ওদের দুজনকেই, হ্যাঁ সে ছিল বলে বেঁচে গেছে। তোমার কথা বলছো? হ্যাঁ, বলছি ওই ছেলেকে কিন্তু সাবধানে থাকতে হবে এখন কদিন। আর একটা জলের একটা ইয়ে বলে দেয়, একটা জল বানিয়ে গরম করে খেতে বলে, আমি সেটা বলছি না এখানে, সেটা বানিয়ে খেতে বলে। আর উনিও বলেন আদ্যা স্তোত্র পাঠ করতে, জপ করতে। আচ্ছা আচ্ছা। আমার কাছে সেই খবর আসে, শুনে তো আমার তখন আরো অবস্থা খারাপ হয়। আমি তখন ভাবি, ভাই এটা কি হলো, আমি তো খালি গুরুদেবকে জানাচ্ছি, গুরুদেব মানে তুমি যাই করো আমাকে কাটিয়ে দাও ওখান থেকে। ওনার সাথে ওই ভদ্র মহিলার সাথে আবার কাকিমা যোগাযোগ করেন, বলেন যে আমি যা করার করছি। একটা তো এসেছে সঙ্গে এবং সেটা ফিল করতে পারবে। ছেলেকে, আমার কথা বলে, ওই ছেলেকে গাড়ি চালিয়ে যায় তো সাবধানে গাড়ি নিয়ে যাতায়াত করতে বলবে, আর একটু অন্ধকার ফাঁকা জায়গায় এগুলো অ্যাভয়েড করে আসতে বলবে, আর সবসময় পইতে ঠইতে যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, ভেবে দেখো কৌস্তব, উনি কিন্তু আমার কথা জানেননি, মানে জানেনি কোনোদিন, শোনেওনি। শুধুমাত্র কাকিমা কিন্তু ওই আমার গার্লফ্রেন্ডের কথা বা পুরো ঘটনাটা বলতে যাবে, মানে ফোনটা ধরে হ্যালো বলেছে, তিনি এত কথা বলে দিলেন। আমি অফিসে যাই গাড়ি নিয়ে, বইতে আছে, মানে আমি যে ব্রাহ্মণ সেটা সবকিছু বলে দিলেন। যাই হোক, তো তারপরে আমি এবার ডিসাইড করলাম যে আমি একটু সুস্থ হয়েছি। আমার গার্লফ্রেন্ডের প্রায় 3 দিন মতো জ্বর ছিল, তারপরে ওই জলটা খাওয়ার পরে সেটা কোথাও হলো, কিন্তু মাথাতে কন্টিনিউয়াসলি কিন্তু ওটা, আমি যখনই অফিস থেকে ফিরছি, আমার অফিস থেকে ফিরতে অনেক রাত হয়, লাইটটা রাখছি, আমার কিন্তু কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে কিছু একটা দেখছে আমাকে, এটা আমার ফিল হয়েছে। কিন্তু তোমাকে বলেছিলাম রেকর্ডিংটা আমি তোমাকে পাঠাবো যে ডেটে, মানে তোমার সাথে কথা বলবো যে ডেটে, 30 তারিখের দিকে এক্স্যাক্টলি।
আমি তোমাকে বলেছি, মেসেজ করেছি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি গাড়ি করে ভোরবেলা অফিস যাই, একদম ভোরবেলা, প্রায় অন্ধকার থাকে তখন। যাই, কোনো গাড়ি নেই, কিছু নেই। আমি তোমাকে বললাম আগের দিন রাত্রিরে পরের দিন করব, আমরা কথা বলবো, এইসব নিয়ে কথাবার্তা হলো। পরের দিন সকালবেলা আমি ভোরবেলা অন্ধকার থাকতে বেরোই, যখন আমার গাড়িটার পেছন থেকে সাইডের দিকে কেউ একজন মনে হলো জোরে ওদিকে কেউ ধাক্কা মারলো। গাড়িটার ব্যাক সাইডে না বেঁকে গেল এক সাইডে। আচ্ছা, আর গাড়ি থেকে ছিটকে পড়লাম। আমি ঘষতে এগিয়ে গেলাম অনেকটা, আমার শুধু হাঁটুতে, হাঁটু ঘষটালে প্যান্ট যখন ফালা হয়ে ছিঁড়ে গেল কৌস্তব, ওটা তো হাঁটুতে ছেঁচলে যাওয়ার, ঘষতে যাওয়ার তো দাগ থাকবে। 3টে গর্ত। আমি তোমাকে ছবি তুলে পাঠাতে পারি, আমাকে ছবি তো পিকুলিয়ার মনে হয়েছে বলেই আমি তোমাকে ছবি তুলে পাঠালাম। মানে ছবিটা তখন তুলে রেখেছিলাম, তুমি চাইলে আমি তোমাকে সেন্ড করতে পারি। ওকে ওকে। তো 3টে গর্ত। আমি বাড়ি এলাম। আমার তখন মনে হলো যে না, আমি তো অফিস তো যাবোই, অফিস তো কামাই করা যাবে না। তো আমি অফিস তারপরে গেলাম, আরো কিছুদিন এটা চললো মনের মধ্যে। তারপরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গুরুদেবের আশ্রমে গেলাম। আচ্ছা, সেইখানে সন্ধ্যেবেলা বসে প্রার্থনা হলো, সবকিছু হলো, জপ টপ করলাম। সেখান থেকে বেরোনোর পরে একটু হালকা মনে, তখন কি মাথাতে যে ভার হয়েছিল সেটা কোথাও না কোথাও কাটলো গিয়ে। আচ্ছা, আবার আমার কাকিমা ওই ভদ্রমহিলার সাথে যোগাযোগ করেন, বা ভদ্রমহিলাই ফোন করেন, হ্যাঁ ভদ্রমহিলাই ফোন করেন, করে বলেন যে আমি না সব বুঝতে পারছি কি হয়েছিল, তুমি যদি জানতে চাও আমি তোমাকে বলতে পারি। এটা কোন কাকিমার কথা বলছো? এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মাকে বলছে। ওই ভদ্রমহিলা যিনি থাকেন হচ্ছে বিহারে, মাতারানী, মানে মাতারানীর যে শাদিকার কথা বলেন। হ্যাঁ, বলেন যে তোমার মেয়েকে নিয়ে নিত। আচ্ছা, ওখানে একজন তান্ত্রিকের মৃত্যু হয়, একজন, যাই হোক, তান্ত্রিকের মৃত্যু হওয়ার আগে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়। মানে এটা তো জানা পসিবল না ওনার পক্ষে, কোনোভাবেই জানা পসিবল। ইভেন ওনাকে কিছু বলতেই হয়নি, এসবটা উনি নিজেই বলেছেন। একজনের অস্বাভাবিক মৃত্যু হয়, বাড়িতে দোষ ছিল, অভিশাপ ছিল একটা বাড়িতে। ওরা একটা মন্দিরের জায়গা, একটা গাছ ওরা ওখানে কেটে ফেলে, সেই জন্য একদম পরিষ্কার বহু সব বলে দেয়, দিয়ে বলে তারপরে তান্ত্রিক একজন এরকম করেই বলে যে একদম নিম্নমানের একজন তান্ত্রিককে নিয়ে এসে ওরা জোর করে কাজ করানোর চেষ্টা করে। সেও আসে পয়সার লোভে, তারও মৃত্যু হয় সেখানে। এবার দুটোই ওখানে রয়েছে। তান্ত্রিক পছন্দ করে মেয়েকে, যার বিয়ে হয়েছে তার কাছ থেকে সে ছেড়ে যায়নি, তার কাছেই আছে, তার সঙ্গেই আছে। কেন আছে বুঝতে পারছো নিশ্চয়ই কৌস্তব? তান্ত্রিক কিন্তু পুরুষ ছিল একজন। তুমি সেক্সুয়াল ব্যাপারটাকে ইঙ্গিত করছো। এক্স্যাক্টলি। ও আচ্ছা, ওই জন্য কি বলছিল যে লাইক মানে এই বাড়ি থেকেই বিয়েটা দিতে হবে? হ্যাঁ, এই জন্য এই বাড়ি থেকে দিতে হবে বিয়েতে। তারপরে জানো কৌস্তব, আমার এবার সন্দেহ জাগে, তোমাদেরকে কেন রাখলো ওই ঘরটাতে? এক্স্যাক্টলি। আমি এবার আমার গার্লফ্রেন্ডকে বলি, শোন, যে বন্ধুদেরকে, যে বান্ধবীদের ফোন করেছিল, নিমন্ত্রণ করেছিল বলছিল না, ফোন করতো দেখতো, কাউকে নেমন্তন্ন করেনি কৌস্তব, শুধু আমাদেরকে নেমন্তন্ন করেছিল। আমাকেও নেমন্তন্ন করেনি, শুধু গার্লফ্রেন্ডকেই নেমন্তন্ন করেছিল। আমার গার্লফ্রেন্ড বলেছিল যে যেহেতু একা একাও এখান থেকে যাতায়াত করতে পারবে না বা যেতে পারবে না, এবং সেটা ওই যার বিয়ে হয়েছে সেও বুঝতে পারে, তখন আমাকে বলে। ইনিশিয়ালি ওকেই শুধু বলেছিল। তুমি জানতে ব্যাপারটা ইনিশিয়াল ওকেই? না, এটা আমাকে পরে বলছে ও। যখন এইসব জিজ্ঞেস করতে বললাম তখন ও আমাকে বলছে, বুঝতে পারছো? আচ্ছা, ও একা যেত। আর তোমাকে বলেছিলাম সেই স্বপ্নের কথাটা মনে আছে? একদম প্রথমে যেটা বললে যে স্বপ্নটা আমি কৌস্তব ইগনোর করে গিয়েছিলাম। ঘটনাটা ওটাই ঘটত। এবং আমি হয়তো মানে ওই মাতারানী যিনি সাধিকা, তিনি বলেছেন যে বেঁচে ফিরে আসাটা সম্ভব ছিল না একমাত্র যে, হ্যাঁ আমার জন্য, বা দেখো আমার মাধ্যমে আমি মনে করি যে ঈশ্বরীয় শক্তি, আমার গুরুদেব আমার মাধ্যমে সেটা হয়তো করিয়েছে, আমি কিছুই না, আমি খুব সাধারণ, ঠিক আছে?
তো ওই কারণের জন্য সেটা হয়। তারপরে দেখো আমার উপর আমাকে সাবধানে থাকতে বলেছিল, আমার উপর দিয়ে কিন্তু গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, বেশ ভালোভাবেই গেছে, বেশ ভালোভাবেই গেছে। আমার গাড়ির সাইড মিররটা ভেঙে যায়, আমাকে সেটা আবার খরচা করে ঠিক করতে হয়। পায়েও যথেষ্ট পরিমাণ ব্যথা থাকে, সেটা আস্তে আস্তে এখন অনেকটাই শুকিয়েছে, ঠিক হয়ে গেছে। আর তার মানে বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, আমি যদি খুব ভুল না হই, আর তোমার যদি মনে হয় কোথাও ভুল বলছি আমাকে ঠিক করে দেবে, তোমাদেরকে ওখানে প্ল্যান করে ডাকে, স্পেশালি তোমার গার্লফ্রেন্ডকে। ওখানে এরকম তান্ত্রিকের একটা মৃত্যু হয়েছিল, তারপর একটা তার আগে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তান্ত্রিকের যে মানে মেয়েদের প্রতি যে লোকটা, সেটা হয়তো ওদের পরিবারের মেয়েগুলোর উপর পড়ছিল। হ্যাঁ, তো সেই তান্ত্রিকের একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি তোমাকে এখানে, সরি। ওই ঘরে, ওই বাড়িতে ওদের পরিবারের কোনো মেয়েকেই রাত্রিবেলা থাকতে দেয় না একা একা ওই ঘরটাতে। মেয়েরা ওই ঘরে শোয় না, শুধুমাত্রই পিসে মশাই শোয়। হ্যাঁ, তো ওদের বাড়ির যে মেয়েগুলো রয়েছে তাদেরকে বাঁচাবার জন্য তোমার গার্লফ্রেন্ডকে ডাকা হয়, আর ওই ঘরে ডাকা হয় যাতে ওই তান্ত্রিক যে ছিল, মানে যে মারা গেছে, তার নজরটা তোমার গার্লফ্রেন্ডের উপর পড়ে এবং সে ওখান থেকে চলে আসে। আর তাহলে ওদের বাড়ির যে মেয়েরা রয়েছে সেটা মুক্ত হয়ে যাবে, মানে এই অভিশাপটা থেকে একদম, এবং বাড়িটাও মুক্ত হয়ে যাবে। মানে এরা মানুষ বলে তো আমার মনে হয় না, কিছু বলার নেই আর। মানে নিজের সাথে আমাদের ডেকেছিল, মানে নিজের পরম অতিথিকে যদি কেউ এরকম ভাবে মানে নেমন্তন্ন করে বিষ খাওয়ানোর মতো ব্যাপার এটা। একদমই, আমি যে ব্যাপারটা বললাম সেটা কি ঠিক না? মানে একদমই একদমই, তুমি একদম ঠিক বলেছো। এটাই আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, বাট তুমি সেটা বুঝতে পেরে গেছো তোমার অভিজ্ঞতা এবং সবকিছু দিয়ে। এটাই, একদমই তাই। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক, কিছু বলার নেই আমার। তুমি তারাপীঠের ব্যাপারটা বলছিলে, মানে তোমার সাথে কথা বলতে বলতে যেটা আমি জানতে পারি, তারাপীঠের সিনটা কি? তারাপীঠে একজন গুপ্ত সাধিকা আছেন, আমি ওনার নাম নিচ্ছি না এখানে, সবাই চেনে যারা তারাপীঠে মোটামুটি যাতায়াত করে। এবার আমার যেহেতু দীক্ষা হওয়ার পর থেকে আমি একটুখানি বিভিন্ন জায়গাতে যাওয়া আসা আছে, তো এবার ওখানে তারাপীঠের শ্মশানে বসে আমি একবার, আমার সৌভাগ্য হয় আমি ওখানে বসে বেশ খানিকক্ষণ ওনার সাথে কথাবার্তা বলি। একদিন যেটা হয়, তখন বাজে প্রায়, আমাদের একজন মানে পরিচিত আছে যাদের তারাপীঠে পালা পড়ে। পালা পড়ে মানে সারাদিন মায়ের সমস্ত কিছুর দায়িত্ব ওনারা নেন। সেই সুবাদে মন্দিরে যাতায়াত, সমস্ত জায়গাতে অবাধ একটা যাতায়াতের সুযোগ পাওয়া যায়, আমি যাই। ওনাকে আমি চিনতাম আগে থেকে, ওনার কথা শুনেছিলাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। উনি আমাকে বলেন, তুই একটা কাজ কর, তুই রাত্রিবেলা একটু আয়। আমি বললাম, দেখো আমি একটুখানি এখানে একটু জব করতে চাই। আমি তখন বলে, হ্যাঁ ঠিক আছে, তুই আয়, আমি তোকে ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, উনি আমাকে কাপড় মানে ধুতি এগুলো সব উনি নিজেই আমাকে দোকান থেকে দাঁড়িয়ে থেকে কিনে দেন। আমি যাই ওখানে, তো উনি আমাকে প্রথমে ওই মায়ের যে পাদপদ্ম আছে তার পেছনে বসার জায়গাতে বসে অনেকক্ষণ, রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত আমি ছিলাম ওখানে, সেটা আমার সৌভাগ্য হয়। তারপরে শ্মশানেই পেছন দিকে ওনার ঘর, তো সবার আলাদা আলাদা ঘর করে দিয়েছে, সেরকম ঘর, সেখানে বসে আমরা প্রায় তখন 1টা বাজে বসে গল্প করছি। তো এবার গল্প করছি যখন, আমি দেখতে পাচ্ছি ধরো আমি আর ওই মা যিনি আছেন তিনি পাশে বসে আছেন আমার মনে হচ্ছে রাইট সাইডে ডান দিকে দূরে কিছুটা দাঁড়িয়ে আছে, কিছুটা দাঁড়িয়ে দেখছে এদিকে। আচ্ছা আচ্ছা। এবার আমি স্বাভাবিকভাবেই, এবার উনি আছেন পাশে, তো আমি তো রাজা মনে করছি নিজেকে, আমার কিছুই হবে না একটা ব্যাপার। আমি তাকাতে যাচ্ছি, উনি বললেন, এই ওদিকে তাকাস না। কেন, কি হয়েছে? আমার সাথে কিন্তু ওনার এরকমই ব্যাপার। কেন, কি হয়েছে? তখন বলছে, দেখ, ভয় পাবি না। তাকালাম, দেখলাম একটা পুরুষ মূর্তি, একটা নারী মূর্তি, উলঙ্গ। উলঙ্গ? হ্যাঁ।
দাঁড়িয়ে আছে দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, মোটামুটি যেটুকু আলো পৌঁছাচ্ছে ততটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার মা বাবা কেউই জানে না, ইভেন আমার গার্লফ্রেন্ডও জানে না, দেখতে পাচ্ছি। আর আমি তো দেখে তো আমার তো আমি তো প্রথমবার এরকম দেখছি সামনে থেকে এরকম। উনি আমাকে পাশ থেকে বলছেন, কৌস্তব এটা শোনো ভালো করে, উনি আমাকে পাশ থেকে বলছেন যে এরকম প্রচুর এখানে ঘুরে বেড়ায়, এদের মুক্তি হয়নি, মুক্তির জন্য ঘুরে বেড়াচ্ছে। আমি বসে আছি তো এখানে, মুক্তির জন্য ঘুরে বেড়াচ্ছে। এবার এই কথাটা শুনে আমি ওনার দিকে তাকিয়েছি, উনি আমার লেফট সাইডে নেই কৌস্তব, উনি ভ্যানিশ হয়ে গেছেন পাশ থেকে। আচ্ছা আচ্ছা। এবার যখন আমি দেখতে পাইনি পাশে কাউকে, আমি আবার এদিক ওদিক যখন দেখছি, আবার আমি তাকিয়েছি ডান দিকে, দিয়ে আবার যখন আমি বাঁদিকে তাকিয়েছি, আবার উনি পাশে চলে এসেছেন। আচ্ছা আচ্ছা। আমি বললাম এটা কি হলো মা, এটা কি হলো? হাসছে, হেসে আমাকে বললো একটা কাজ কর, এবার ঘরে যা। ওনার ঘরের ভেতরে ছোট একটা কুটির মতো ঘর আছে, বুঝতে বললেন। গেলাম, ওইখানে দেখ একটা জিনিস আছে, ওর সামনে বসে একটু জব করে নে যা। আচ্ছা। ওটা নরকঙ্কাল ছিল, খুলি ছিল একটা। ওকে ওকে। বললে আমাকে তো বেশ খানিক, আমার তো ভয় লাগছে দেখে, আমার তো এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই না কোনো, আমি বইতে পড়েছি বা কিছু, এগুলো তো ভয় লাগছে আমার। উনি ঘরের ভেতর না ঢুকে দরজার বাইরে থেকেই বলছেন যে ভয় পাস না, ভয় পাস না, ও যদি কথাও বলে ভয় পাওয়ার কিছু নেই, ওটা আমার গুরুদেবের মাথা। আমি তো কোন রকমে কিছুক্ষণ জব করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বলছে তুই প্রচুর ভীতু, তুই যা, তুই বাড়ি যা, বলে আমাকে প্রায় হোটেল পর্যন্ত তারপর উনি পৌঁছে দেন। এই যে আমরা বইতে পড়ি না যে এনারা যোগ বলে নিজেকে সূক্ষ্ম দেহে পরিণত হতে পারেন, অষ্টসিদ্ধি যেটাকে বলে, সূক্ষ্ম দেহে বিভিন্ন জায়গায় বিরাজ করতে পারেন, উনি সেটা আমার সামনে করেছেন কৌস্তব। উনি হেসেছেন, হেসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু উনি সেটা করেছেন আমার পাশে। বেসিক্যালি আমি যেটা তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি, তোমার তারাপীঠে বলো বা এছাড়াও আরো অনেকগুলো খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আজকে আমি এখানটায় আজকের রেকর্ডিংটা স্টপ করছি, বাট সেইগুলো যদি আমাদের অডিয়েন্স জানতে চায় তাহলে অবশ্যই তোমার সাথে আমি আবার একটা রেকর্ডিং এ বসবো, যেখানে আমরা তারাপীঠের ঘটনাগুলো নিয়ে কথাবার্তা বলবো। একদম একদম একদম। তো থ্যাংক ইউ শাওন তোমার এই মারাত্মক ঘটনাটা শেয়ার করার জন্য। এন্ড আশা করি এটা যে প্রভাবটা রয়েছে, কারণ খুবই রিসেন্ট, আগের মাসের ঘটনা এটা, যদি আমি সেভাবে কনসিডার করি, আশা করছি সুস্থ থাকবে, ভালো থাকবে, এন্ড এইসবের থেকে অ্যাটলিস্ট মুক্তি পেয়ে যাবে। তো এখন ওই ব্যাপারটা খুব একটা নেই, তাই তো? না, এখন ওই আশ্রমে গিয়েছিলাম, ওখানে বসে জব টপ করার পরে, তারপরে সবকিছু করার পরে আস্তে আস্তে ওরা একটা হয় না ক্লিনজিং, সেটা হয়েছে। এবং ওই যে ভদ্র মহিলা যিনি বিহারে থাকেন, উনিও কিছু কাজ করেছেন, যার ফলে সেটা আর এখানে নেই, ধাওয়া করতে পারেনি বা পিছু নিতে পারেনি ব্যাপারটা। যদি এসেও থাকে সেটা আবার ফেরত চলে গেছে, বা উনি কিছু একটা করেছেন যার ফলে আমরা রক্ষা পেয়েছি। এবং আমি আমার গুরুদেবকেও বহুবার জানিয়েছি, তিনিও আশীর্বাদ করেছেন তার কৃপাতে। ঠিক আছে, আমরা দুজনেই এখন ঠিক আছে। যাক, ঠিক আছে শাওন, কথা হচ্ছে তাহলে। হ্যাঁ কৌস্তব, আর তোমাকে আমি বলি, তোমার নতুন যে তোমার চ্যানেল, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি এরকম প্রচুর হরর ডোজ আমাদের দিয়ে যাও, যেটা অনেক ইনফরমেটিভ, এবং কিউরিফাইড ফ্যামিলি যারা শোনে, শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এটাই বলবো যে সতর্ক থাকুন, ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন এই পডকাস্টটি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেলে নতুন
প্যারানর্মাল পডকাস্টটি যদি শুনে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা অবশ্যই চেক আউট করবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর 3টের সময় এরকমই একটা মারাত্মক ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।